প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসী বসে নবীনগরের কথা আজকে নতুন আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। বরাবরের মতো আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ ২১শে জুলাই ২০২৬ নবীনগরের কথার ভার্চুয়াল টক শো আড্ডার ৪৫৭ পর্ব। মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি এমন একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে পথ চলতে শুরু করেছিলাম ৫ বছর আগে। দেখতে দেখতে ইতিমধ্যে আমরা ৪৫৬টি পর্ব শেষ করেছি, আজকে ৪৫৭ পর্ব। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন, আপনারা জানেন যে আমরা সমসাময়িক ঘটনার উপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি এবং সেলিব্রিটি মানুষদের জন্ম মৃত্যুর তারিখে এবং নানান সংস্কৃতি অঙ্গনের খবরাখবর নিয়েও মাঝে মাঝে হাজির হওয়ার চেষ্টা করি। তবে আজকে একটি বার্নিং ইস্যু নবীনগরের, সেটি নিয়ে আপনাদের অনেকেরই আমি বলবো বিশেষ অনুরোধে এই অনুষ্ঠানটি আমাকে করতে হচ্ছে। কারণ আমি গত কয়েকদিন যাবৎ আমার ছোট ভাই অসুস্থ। আপনারা জানেন যে তাকে নিয়ে খুব সহসাই ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাব। আমি তার বিষয়ে একটু দৌড়ঝাঁপ করছি। আমার কিছু ব্যক্তিগত কাজও আছে। এরপরেও যেহেতু বিষয়টি নবীনগরের সকল মহলে আলোচিত, সে কারণে আমার নানান ব্যস্ততার মধ্যে অন্তত আজকে এই বিষয়টি নিয়ে একটি টক শো করাটা আ জরুরি মনে করাই আমি এই বিষয়টি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি নবীনগর আদালত পুকুরের চারপাশের সরকারি জায়গা লিজ দেয়াটা কি কর্তৃপক্ষের খুবই দরকার ছিল? আমি আবারও বলি, আজকের বিষয়বস্তু হচ্ছে নবীনগর আদালত পুকুরের চারপাশে সরকারি জায়গা লিজ দেওয়াটা কি কর্তৃপক্ষের খুবই দরকার ছিল? প্রিয় দর্শক এবং যারা আলোচক আছেন, আপনারা সবাই জানেন যে নবীনগর আদালতের যে ঐতিহ্যবাহী দীর্ঘদিনের পুরনো পুকুরটি রয়েছে তার চারপাশে গত কয়েক বছরে আহ, অনেকগুলো দোকান, কেউ বলে ২৫টি, কেউ বলে ৩০টি দোকান ঘর লিজ দিয়ে আদালতের সৌন্দর্য, কেউ কেউ বলে আদালতের যে নিরাপত্তা, সেটি বিঘ্নিত করা হয়েছে এবং সেটি আদালত যেহেতু একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, সে বিষয়ে আসলে কথা বলতে অনেকেই একটু ইতস্তত বোধ করেন, কেউ বিব্রত বোধ করেন, কেউ একটু শঙ্কায় কিংবা আতঙ্কেও থাকেন যে কোড অফ কনডেম্ট বলতে একটি কথা আছে, যে কোড অফ কনডেম্ট এর মধ্যে পড়ে যায় কিনা। সে কারণে আসলে আদালতের বিরুদ্ধে কেউ কথা বলবার সাহসও করে না। কিন্তু আশার বাণীটি হচ্ছে যে আমাদের অ্যাডভোকেট জাকারিয়া সরকার তসলিম ভাই যুক্ত হয়েছেন। তাকে একটু নিয়ে নিচ্ছি। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী, নবীনগরের অত্যন্ত আমাদের অগ্রজ, আমাদের অভিভাবক এবং একসময় সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্মানীয় সভাপতি, দুঃখিত সদস্য অ্যাডভোকেট জাকারিয়া সরকার তসলিম ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আসলে কারো পরিচয় এখনো দিইনি, এই সুযোগে আমি একটু পরিচয়গুলি দিয়ে নিচ্ছি। আহ যুক্ত হয়েছেন উপরে মাওলানা মেহেদী হাসান, যিনি নবীনগর উপজেলা পরিষদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, এবং নিচে যুক্ত হয়েছেন দুজন গণমাধ্যম কর্মী। শুরুতেই রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহিন রাজা টিটু এবং নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে যে কথাটি বলছিলাম, যে আদালত এমন একটি স্পর্শকাতর বিষয় যে আদালতের কোনো বিষয় নিয়ে কেউ কথা বলতে দুঃসাহস করে না, কিংবা এটি বিব্রত বোধ করে কেউ একটু ভয়ে শঙ্কায় থাকে যে আদালতের বিরুদ্ধে কিছু বলতে গিয়ে, কিছু লিখতে গিয়ে কোড অফ কন্টেন্ট এর মধ্যে পড়ে কিনা। কিন্তু আজকে সুখের বিষয় হচ্ছে যে আদালতের একটি লিজকে কেন্দ্র করে নবীনগরে কিন্তু একটি তুলকালাম কাণ্ড ঘটে গেছে গত কয়েকদিনে। আপনারা যারা নিয়মিত নবীনগরের খোঁজখবর রাখেন, নবীনগরবাসী তো জানেনই, ফেসবুকের কল্যাণে দেশে কিংবা বিদেশে যারা থাকেন তারা জানেন যে মামুনা মেহেদী আবার চলে গেল, আচ্ছা এসছে। আপনারা জানেন যে নবীনগর আদালতের যে পুকুরটি রয়েছে তার চারপাশে বিগত কয়েক বছরে যে লিজগুলি দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, অনেক টক শো আমি করেছি। কিন্তু সাম্প্রতিককালে গত শুক্রবার ১৭ই জুলাই ঠিক আদালতের পূর্ব উত্তর কোণে আহ মরহুম সুলতান ডাক্তারের বাড়ির ঠিক সামনের যে খালি জায়গাটুকু রয়েছে, অর্থাৎ পুকুর পাড়ে, সেই জায়গাটিতে ১০ ফুট বা বাই ১২ ফিটের একটি জায়গা জনৈক অজিত সূত্রধর তিনি আদালত থেকে তার নিয়ম নীতি মেনে একটি লিজ নিয়ে আনেন জায়গাটি, এবং সেটি তার লিজের বৈধতা অনুযায়ী তিনি তার একটি ঘর তুলবার চেষ্টা করছিলেন। কিছু ইট সেখানে বিছানো হয়েছিল, বালি এনে স্তূপীকৃত করা হয়েছিল।
কিন্তু সে সময়ে আদালতের স্থানীয় বাসিন্দা, বিশেষ করে নবীনগর প্রেস ক্লাবের বর্তমান সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং প্রায় সবগুলো সাংবাদিক সংগঠনের সভাপতি, কিছু সাংবাদিক বন্ধু এবং সেখানে আমিও ছিলাম, সেখানে গিয়েছিলাম। সেখানে আমাদের চরম বাধার মুখে কিংবা বলা যায় যে অনেকটা প্রতিবাদের মুখে সেটি বন্ধ করা হয়। এক পর্যায়ে পুলিশ আসে এবং পুলিশ কাজটি বন্ধ করে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে এই ঘটনাটি প্রতিদিনই আলোচনা হচ্ছিল, ফেসবুকে ভাইরাল হচ্ছিল যে নবীনগর আদালতের একের পর এক এই ধরনের লিজ কেন দিতে হবে? নবীনগরের আদালতের আপনারা জানেন যে একটা সময় বর্ষবরণ অনুষ্ঠান হতো প্রতি বছর এখানে। আমি নিজে সেই বর্ষবরণে অংশ নিতাম। ৬ থেকে ৭টি সংগঠন সেখানে আদালত বটমূলে বিশাল এক চমৎকার বর্ষবরণের আয়োজন করতেন। কিন্তু আদালত কর্তৃপক্ষ তাদের কি উদ্দেশ্যে কিংবা কি কারণে আমরা জানি না, সেটি অজ্ঞাত কারণ হতে পারে। সেই কারণগুলি বিশ্লেষণ করবার চেষ্টা করব। তারা এই আদালতের চারপাশের জায়গাগুলো আসলে লিজ দিয়ে দিচ্ছিলেন নানান দোকানদারদের কাছে। এবং এক পর্যায়ে গত ১৭ই জুলাই যে ঘটনাটি ছিল সেটি কিন্তু আসলে আমজনতা কিংবা সাংবাদিক বন্ধুদের বাধার মুখে সেটি বন্ধ হয়ে যায়। এবং সেটিকে কেন্দ্র করে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে চূড়ান্ত একটি বিস্ফোরণ বলা যেতে পারে। অর্থাৎ নবীনগর সচেতন নাগরিক সমাজ এরকম একটি ব্যানার দিয়ে আজকে আদালত পুকুর পাড়ে যে ঘরটির সামনে একটি মানববন্ধন হয় এবং সেখানে সকল শ্রেণীর মানুষ অংশ নিয়ে শুধু যেই জায়গাটি সর্বশেষ লিজ দেওয়া হয়েছে শুধু সেই জায়গাটি নয়, নবীনগর আদালতের এই পুকুরের চারপাশে এই পর্যন্ত ২৫ থেকে ৩০টি দোকান লিজের নামে এই জায়গার যে সৌন্দর্য হানি ঘটিয়েছে, মানুষের চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করেছে, এই বিষয়গুলো নিয়ে সকল বক্তাই আদালতের কঠোর সমালোচনা করেছে। যেটি বলছিলাম যে আদালতের বিরুদ্ধে কথা বলাটাও স্পর্শকাতর। এখানে একজন আইনজীবী আছেন, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী। কিন্তু আমরা যেটা শুনেছি, আমি প্রথম আলোতে যখন কাজ করতাম আমাদের মিজানুর রহমান খান মিজান ভাই বলতেন যে আদালতের সমালোচনা করা যাবে, এমনকি রায়ের সমালোচনা করা যায়, সেটা যৌক্তিকভাবে শানিত যুক্তি দিয়ে করলে সেটি আদালত কখনোই বিষয়টাকে তারা নেতিবাচক ভাবে না নিয়ে বরং তারা ইতিবাচক ভাবে তাদের সংশোধনের জন্য সেটি গ্রহণ করে। তো আজকেও যেভাবে এখানে নবীনগরের সকল শ্রেণীর মানুষ এই মানববন্ধনটি করেছে, আমার মনে হয় সেখান থেকে একটি দাবি উঠেছে। একেবারে আগে ছিল একটি দোকান, আজকে বলা হচ্ছে যে না, শুধুমাত্র ১৭ই জুলাই যেই লিস্টটি পরিপ্রেক্ষিতে এখানে একটি দোকান উঠতেছিল কিন্তু সেটি বন্ধ করা হয়েছে। এখন নবীনগরবাসীর একটি সম্মিলিত দাবি হচ্ছে এই পর্যন্ত আদালতের আশপাশের যতগুলো দোকান লিজ দেওয়া হয়েছে সবগুলি যেন বাতিল করা হয়। সেই আলোকে আজকে আমরা কিছু আলোচক এখানে আমন্ত্রণ জানিয়েছি কয়েকজনকে, তারা এই বিষয়গুলোর উপর কথা বলবেন। তারা সকলেই নবীনগরের সুসন্তান, কৃতি সন্তান। প্রিয় দর্শক, আমি শুরুতে আসতে চাই একটু শাহিন রাজা টিটুর কাছে। কারণ টিটু আজকে এই মানববন্ধনে অংশ নিয়েছিলেন নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে। টিটু, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, বিষয়বস্তু হচ্ছে নবীনগর আদালত পুকুরের যে চারপাশে লিজ দেওয়া গুলো হচ্ছিল, আমরা আজকে প্রশ্ন রেখেছি যে আদালতের এই জায়গাগুলি লিজ দেওয়াটা কি খুবই দরকার ছিল? এগুলি কি আদালতের জনস্বার্থে কিংবা আদালতের স্বার্থে এটি কি না করলে নাই হতো? সর্বশেষ যেটি লিজ দেওয়া হয়েছে সেটি আমরা দেখলাম কাগজে পত্রে মাত্র ৬,০০০ টাকা বছরে আদালতকে তিনি জমা দেবেন। মাত্র ৬,০০০ টাকার বিনিময়ে রাস্তার একটি অংশ কিছুটা দখল করে আদালত কেন সেই লিস্ট দিতে গেল? কেন এরকম একটি আমি বলবো অপ্রত্যাশিত একটি পরিবেশ কেন আদালত সৃষ্টি করলো? এবং আদালতের প্রতি মানুষের যে শ্রদ্ধা সেটি কেন আদালত প্রশ্নবিদ্ধ করতে গেল? সব মিলিয়ে মানববন্ধনের পর আপনারা যারা সচেতন নাগরিকরা আজকে এখানে অংশ নিয়েছিলেন, আপনাদের আর কোনো কর্মসূচি আছে কিনা? যদিও আমাকে নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমার একটি রিপোর্টে, কালের কণ্ঠের সেই রিপোর্টে তিনি আমাকে ইন্টারভিউতে বলেছিলেন যে আদালত যদি দ্রুত সময়ের মধ্যে তাদের এই সিদ্ধান্ত বাতিল না করে তাহলে আমরা স্বল্প সময়ের মধ্যে নবীনগরের সকল মানুষকে নিয়ে একটি বড়সড় কর্মসূচি দেওয়া হবে আদালতের এই লিজের বিরুদ্ধে। বলে রাখি, এই মাহবুব আলম লিটন নিজেও কিন্তু এখানে একটি দুটি দোকানের লিজ গ্রহীতা। তাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি নিজেও তো লিজের এখানে দাবিদার ছিলেন বা গ্রহীতা, আপনি এই আন্দোলনের পক্ষে কেন গেলেন? তিনি বললেন প্রয়োজনে আমার দুটো দোকানও যদি লিজ বাতিল হয়ে যায় তাতে আমার সমস্যা নেই, এরপরও আমি চাই আদালতের এই সমস্ত দোকানগুলোর লিজ অবিলম্বে বাতিল করা হোক।
কি বলবেন শাহিন রাজা টিটু? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সঞ্চালক, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় দর্শক, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে আসিনি। আমরা এসেছি একটি বৃহত্তর জনস্বার্থের প্রশ্ন নিয়ে। আদালতের মর্যাদা, পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য নবীনগর গড়ে তোলার প্রশ্ন নিয়ে। আমরা সবাই জানি জনগণের শেষ ভরসাস্থল হলো আদালত। যখন নাগরিকবৃন্দ কোথাও ন্যায় বিচার পায় না, যখন পুলিশ প্রশাসন কথা শুনে না, যখন সিভিল প্রশাসন কথা শুনে না, যখন বিভিন্ন দপ্তরে ঘুরে নিজের বিচারের কোনো প্রতিকার পায় না, তখনই মানুষ আদালতের দ্বারস্থ হয়। তাই পৃথিবীর সব দেশেই একটা বহুল প্রতীক্ষিত কথা আছে, আই উইল সি ইউ ইন কোর্ট। এই একটা বাক্যই বলে দেই আদালত মানুষের কাছে কতটা আস্থার, কতটা বিশ্বাসের এবং সব সময় ন্যায় বিচারের প্রতীক। আদালত শুধু একটি ভবন নয়, আদালত হলো আইনের শাসনের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক এবং রাষ্ট্রের নৈতিক শক্তির প্রতীক। তাই আদালতের চারপাশের পরিবেশও এমন হওয়া উচিত যা মানুষের মধ্যে শ্রদ্ধা, স্বস্তি এবং আস্থার সৃষ্টি করে। দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের নবীনগর আদালত প্রাঙ্গণের পুকুর এবং তার চারপাশের পরিবেশ নিয়ে কথা বলতে হচ্ছে। আদালতের চারপাশে দেওয়া লিজের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা আদালতের মর্যাদা, সৌন্দর্য ও নান্দনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের দাবি কোনো ব্যক্তি বা ব্যবসার বিরুদ্ধে নয়, আমাদের দাবি জনগণের স্বার্থে, জনগণ স্বার্থের পক্ষে। নবীনগর ছোট্ট একটি শহর, এখানে শিশুদের নিরাপদে খেলাধুলার পর্যাপ্ত স্থান নাই, প্রবীণদের হাঁটার জন্য পর্যাপ্ত উন্মুক্ত পরিবেশ নাই, তরুণদের নির্মল বাতাসে কিছুটা সময় কাটানোর মতো পর্যাপ্ত জনপরিবেশও নাই। অথচ আদালত প্রাঙ্গণের পুকুর এবং তার চারপাশ যদি পরিকল্পিতভাবে উন্নয়ন করা হয়, তাহলে এটি নবীনগরের সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন উন্মুক্ত স্থানে পরিণত হতে পারে। আমরা এমন একটি আদালত প্রাঙ্গণ দেখতে চাই যেখানে থাকবে পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ বৃক্ষরাজি, মনোরম হাঁটার পথ, বসার ব্যবস্থা এবং পরিচ্ছন্ন জলাশয়। এমন একটি পরিবেশ বিচার প্রার্থীদের যেন মানসিক স্বস্তি দেবে, আইনজীবীদের জন্য হবে সুন্দর একটি কর্মপরিবেশ এবং একই সঙ্গে পুরো নবীনগরের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করবে। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই, আদালত কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় কিংবা কোনো দাতব্য প্রতিষ্ঠানও নয় যার আয় বৃদ্ধির জন্য জনস্বার্থকে বিসর্জন দিতে হবে। আদালতের প্রধান পরিচয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাই আদালতকে ঘিরে প্রতিটি সিদ্ধান্তেও জনস্বার্থ, পরিবেশ এবং মর্যাদার বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটি বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আদালত পুকুর পাড়ের চারপাশে যারা লিজ নিয়েছেন তারা অনেকেই ইতিমধ্যে লিজের শর্ত অনুযায়ী লিজ নিজে ব্যবহার না করে অ্যাডভান্স দোকান থেকে অগ্রিম অর্থ ও মাসিক ভাড়ার বিনিময়ে তৃতীয় পক্ষের কাছে দোকান হস্তান্তর করেছেন বলে অভিযোগ রয়েছে। এবং আজকে আমরা এরকম 2-3-4 জন দোকানদারকে জিজ্ঞাসা করেছি, এই দোকানের মালিককে, তারা যারা লিজ গ্রহীতা তাদের নাম বলেছে। যা লিজের শর্ত ভঙ্গ হয়েছে, আপনি তৃতীয় পক্ষের কাছে দোকান দিতে পারেন না, যে লিজ এনেছে তাকে দোকান মানে দোকানদারি করার কথা। তাই বিষয়টি নিরপেক্ষভাবে আমি সুস্পষ্ট দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের এই নবীনগরের কথার মাধ্যমে, লিজের শর্ত ভঙ্গ করার বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দাবিগুলো খুবই সহজ, স্পষ্ট এবং যৌক্তিক। আদালত পুকুরের চারপাশ লিজ দেওয়া জনস্বার্থের ভিত্তিতে পুনর্বিবেচনা করে প্রয়োজনে বাতিল করা হোক। দ্বিতীয়ত, পুকুরটি সংস্কার করে তার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।
তৃতীয়ত, আদালত প্রাঙ্গণকে একটি সবুজ, পরিচ্ছন্ন, নান্দনিক ও জনবান্ধব পরিবেশে রূপান্তরিত করা হোক, যাতে এটি নবীনগরের গর্বের প্রতীক হয়ে ওঠে। আমরা বিশ্বাস করি উন্নয়ন মানে শুধু ভবন নির্মাণ নয়, উঁচু উঁচু হাইরাইজ বিল্ডিং করা নয়। উন্নয়ন মানে মানুষের জনজীবনের উন্নতি, পরিবেশের সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সমাজ গড়ে তোলা। পরিবেশ ও উন্নয়ন কখনো একে অপরের প্রতিপক্ষ হতে পারে না। সঠিক পরিকল্পনা থাকলে তারা একে অপরের পরিপূরক। আজ এই টকশোর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত আহ্বান, জনগণের এই যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। আদালত প্রাঙ্গণকে এমন ভাবে গড়ে তুলুন যাতে এটি শুধু বিচার প্রার্থীদের নয়, পুরো নবীনগরের মানুষের কাছে ন্যায় বিচার, সৌন্দর্য, পরিবেশ সচেতনতা এবং জনকল্যাণের এক অনেক প্রতীক হয়ে ওঠে থাকে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট এ বিউটিফুল কোর্ট, উই ওয়ান্ট এ লাইভ নবীনগর। আমরা ন্যায় বিচার চাই, আমরা জনস্বার্থের সুরক্ষা চাই, আমরা একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নবীনগর চাই। আশা করি খুব শিগগির আদালত পুকুরের চারপাশের যে লিজ দেওয়া হয়েছে, সেই লিজ এবং লিজের শর্তভঙ্গ করা হয়েছে, সেগুলো বাতিল করে অচিরেই নবীনগরে একটি নান্দনিক আদালত হিসাবে নবীনগর গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ শাহিন রাজা টিটু, আমাদের নবীনগর রিপোর্টার্স ক্লাবের সম্মানীয় সভাপতি। আমরা একটু আরেকজন গণমাধ্যম কর্মী যুক্ত হয়েছেন, আনোয়ার বিন খলিল। আনোয়ার কি শুনতে পাচ্ছেন আমাকে? আনোয়ার কি আছেন? হ্যালো আনোয়ার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত আনোয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই, আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছি না। আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ান্স এগেইন। আপনি নিশ্চয়ই আজকের মানববন্ধনে অংশ নিয়েছেন এবং পুরো ঘটনাটি নিয়ে আপনি আপনার স্বভাবসুলভ যে ভাবে আপনি কন্টেন্ট তৈরি করেন, সেখানে একটি কন্টেন্টে আপনি পুরো বিষয়টা একবার তুলেও ধরেছেন এবং গত কয়েকদিন যাবতীয় এটি নবীনগরের সকল মহলকে কিন্তু বেশ নাড়া দিয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা সম্মানীয় নবীনগর সহকারী সিনিয়র সহকারী জজ জনাব মিজানুর রহমান, তার সঙ্গে আমি বহুবার কথা বলবার চেষ্টা করেছি। আমাদের শ্রদ্ধেয় প্রেস ক্লাবের সভাপতি, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন ভাইও ওনাকে সম্ভবত কয়েকবার কল দিয়েছিলেন তার একটি বক্তব্য নেওয়ার জন্য। আজকে আমাকে কালের কণ্ঠে থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি বক্তব্য চেয়েছিলেন। আমরা সিনিয়র সহকারী জজ জনাব মিজানুর রহমান সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি আসলে আমাদের ফোনটা রিসিভ করেননি। কয়েকবার আমি ওই দিন শুক্রবারও চেষ্টা করেছি। তো আমি একবার চেয়েছিলাম যে তার সঙ্গে সরাসরি দেখা করি। পরে আর সময় সুযোগ পাইনি। আমি জানি না আপনারা ওনার সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা। কারণ আদালতের এই পুরো বিষয়টি নিয়ে নবীনগর আদালতের যে দুজন জাজ রয়েছেন, একজন বাঞ্ছারামপুর কোর্টের আর একজন হচ্ছেন আমাদের নবীনগর কোর্টে। তাদের বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক। তারা আসলে এই বিষয়টা কতটা জানেন এবং এটি যেহেতু জেলা জজ এটির এখতিয়ার রয়েছেন এবং আমার একটি বিশ্বাস যে এটি নিশ্চয়ই নবীনগর দেওয়ানি আদালতের সঙ্গে যুক্ত যারা আছেন সেই সম্মানিত বিচারকের সঙ্গে নিশ্চয়ই কথা বলেন বা তাদের একটি মতামতের ভিত্তিতে হয়তোবা এই বিষয়গুলোতে লিজের বিষয়টা আসে আরকি। তো সেই কারণে আসলে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই লিজের প্রক্রিয়াতে নবীনগর দেওয়ানি আদালতের সম্মানিত ২ বিচারকের আসলে আ বক্তব্যটা কি? আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা সিনিয়র সাংবাদিক চেষ্টা করেছি হয়তো সিনিয়রদের অনেক সময় আ তাদের তো আসলে ওই যে তোমার হলো শুরু আমার হলো সারা নাকি একটা রবীন্দ্রনাথের গান আছে। আমাদের তো জীবন সায়াহ্নের পথে। আপনারা যারা নতুন সাংবাদিকতা করেন, ইয়াং অ্যান্ড এনার্জেটিক, আপনাদের সঙ্গে কি মাননীয় ২ বিচারকের কারোর কথা হয়েছে? যে আপনারা কি প্রশ্ন করেছিলেন নবীনগর আদালতের এই মাননীয় ২ সম্মানী বিচারককে যে পুকুরের এই চারপাশে লিজের এই ঘটনাটি নিয়ে যে একটি উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা হলো এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেকোনো সময় ঘটে যেতে পারে। কারণ মানুষ এখন ফুঁসে উঠতে শুরু করেছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে
দেওয়ানি আদালতের 2 বিচারকের সঙ্গে কথা বলতে পেরেছিলেন কিনা? আর যদি না বলতে পারেন তাহলে তাদের অধীনস্থ কোনো কর্মকর্তা কর্মচারীর সঙ্গে কথা হয়েছে কিনা এবং সর্বশেষ আপনার কাছে কি ডাটা আছে আজকের আপডেট মানববন্ধন সহ? একটু আনমিউট হয়ে নেবেন আনোয়ার। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি নবীনগরের কথা যে টক শোর আয়োজন করে থাকেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব গৌরাঙ্গ দেবনাথ অপুদা, সেই সাথে আজকে যারা যুক্ত আছেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করে আমি আমার কথা শুরু করছি। যেহেতু নবীনগরের কথা, তাহলে আমার কথাটা নবীনগরের কথা। আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি, এখানে যতটুকু জানতে পেরেছি আমাদের সিনিয়র যারা সচেতন নাগরিক, আমি সংবাদ কর্মী সাংবাদিক এগুলো বলবো না, আমাদের আজকের মানববন্ধনের যে ব্যানার নবীনগর সচেতন নাগরিক সমাজ, তাহলে আমি একজন সচেতন নাগরিক সমাজ হিসেবে কথাগুলো বলবো। কান্তিদা উনি বলেছেন আজকে আমরা শুরু করেছি, ভালো লাগছে। অনেকেই আমাদের দিকে আঙ্গুল তুলে অভিযোগ করছে, এতদিন কি আপনারা বুঝেন নাই যে পরিবেশের ক্ষতি হচ্ছে? আজকে শুধু একটি দোকান নিয়ে আপনারা শুরু করেছেন, আমরা এতদিন কেন এই লিজের ব্যাপারে কথা বলি নাই? আসলে নবীনগর কথার মাধ্যমে যারা আপনারা টিপ্পনি কাটছেন আমাদের সংবাদকর্মীদের নিয়ে, আপনাদেরকে বলি আমরা যতটুকু ধারণ করতে পারি, সহ্য করতে পারি, আমরা চুপ থাকি, আমরা আর ধারণ করতে পারছি না। নবীনগর আমাদের সরকারি জায়গা, উন্মুক্ত জায়গা, মুক্ত আকাশ, খোলা জায়গা যা আছে সবই যে যেভাবে পারে, নিয়মের মধ্যে নিয়মের বাইরে সবাই আমরা দখলে যাচ্ছি, আমরা আর নিতে পারছি না। তাই আমরা শুরু করলাম পর্যায়ক্রমে, হয়তোবা জনগণের কল্যাণে আমরা অন্যান্য জায়গায় হাত দেবো ইনশাল্লাহ। গৌরাঙ্গদার একটি কথা আমার ভালো লেগেছে এবং সমর্থনও করি আমি, আদালতের বিষয়। আদালতকে আমরা ভয় পাই, শ্রদ্ধা করি, সম্মান করি, ভরসাও করি, কারণ আমরা বিপদে পড়লে সেই আদালত থেকেই আমাদের উদ্ধার হতে হবে। তাই ভয়ে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না। তবে আদালত যেহেতু লিজ দিয়েছে, ওনার কাছে মনে হয়েছে লিজ দেওয়া যায়। আচ্ছা, আপনার জায়গা থাকলেই আপনি লিজ দিয়ে দিবেন? লিজ দেওয়ার আগে কি একটু ভাববেন না? দেখুন, ফুটপাত দখল করে লিজ ছাড়াই অনেকে দোকান ঘর তৈরি করে, সেই দোকানগুলো উচ্ছেদ করতে সংশ্লিষ্ট প্রশাসনের বেগ পেতে হয়। আর আমরা অস্থায়ী লিজ দিয়েছি কাগজ করে, এদেরকে উচ্ছেদ করতে অবশ্যই বেগ পেতে হবে। আমরা চাই এই লিজ, এই একটি দোকান না, নবীনগর আদালতের পুকুর পাড়ের সকল সাইটের লিজগুলো বাতিল করা হোক। এই আদালতের পুকুর পাড়টি, অন্তত পক্ষে এই পুকুর পাড়টি, আর তো খোলা জায়গা নাই বলে মনে হয়, আমরা নবীনগরবাসীর জন্য নিঃশ্বাস ফেলার জন্য একটি মনোরম নান্দনিক কোনো একটা কিছু তৈরি করে দেব। এটা আমরা নবীনগরবাসী সচেতন নাগরিক সমাজ চাই। দাদা প্রশ্ন করেছিলেন যে কোনো জজের সাথে কথা হয়েছে কিনা। কাগজটা আমি পড়েছিলাম, ওখানে লেখা ছিল ভারপ্রাপ্ত জজ। এই ভারপ্রাপ্ত জজ লেখা থাকার কারণে, নির্দিষ্ট নাম ঠিকানা না থাকার কারণে
দাদা আমি যোগাযোগ করার চেষ্টা করি নাই। তবে না, অ্যাডভোকেট এটি হচ্ছে আনিসুর ভারপ্রাপ্ত রহমান জজ মঞ্জু। বলতে জেলা জজকে বোঝানো হয়েছে, কিন্তু আমাদের ঘটনাটা তো নবীনগরে, আমাদের জেলার নবীনগর ইটু উপজেলা, এবং ঠিক মানে আদালতের যে দুজন বিচারক আছেন, বিচারকের খুব নাকের ডগায় ঘটনাটি ঘটেছে, তার বাসভবনের খুব সামনেই ঘটনাটি ঘটেছে। সেখানে এই দুইজন বিচারকের আসলে ভূমিকাটা আহ এটির পক্ষে না বিপক্ষে সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু আমি এবং লিটন ভাই বারবার চেষ্টা করেছি। তো আমরা যেহেতু সিনিয়র, হয়তো আমাদের সেভাবে এখন তো মানুষ মূল্যায়ন করে না, কিন্তু আপনারা যারা নতুন কাজ করেন, আপনাদের দেখলে নাকি অনেকে ভয় পায়, আমরা এরকমও শুনি। আপনি আপনি আনোয়ার যখন যেদিকে যান সেদিকে নাকি মানুষ ভয়ে থাকে যে আনোয়ার ভাই আসতেছে। তো এই কারণে আমি বলছি যে আপনার সঙ্গে আদালতের বিচারক কিংবা কর্তৃপক্ষ বা তাদের যারা অধস্তন কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন কিনা যে এই বিষয়টা আসলে নবীনগর আদালত কর্তৃপক্ষের আসলে কতটা তারা জানেন এই বিষয়টা? এই প্রশ্নটা একটু যদি একটু ক্লিয়ার করেন আরকি। দুঃখিত দাদা, আমি নবীনগরের জজদের সাথে যোগাযোগ করতে পারি নাই। তবে অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু ভাই আমাকে নক করেছেন এবং বলেছেন আমার তুমি ব্রহ্মপুরে আসো, যে জজ সাহেব, এই ভারপ্রাপ্ত জজ সাহেব, ওনার সাথে আমি তোমাকে সাক্ষাৎ করিয়ে দেবো। আমি আগামীকালকে যাবো এরকম একটা প্ল্যান করেছিলাম, কিন্তু আপনি একটা স্টেটাস দিয়েছেন যে এই লিস্টটি বাতিল হবে, তাই আমি একটু চিন্তা করছি আহ, কালকে যাব কিনা। তো ধন্যবাদ দাদা আচ্ছা, এই ঠিক বিষয় আছে, নিয়ে তাহলে একটু আমি প্রশ্ন আমি করার জন্য। আমি আচ্ছা, অনেক ধন্যবাদ আমার। আচ্ছা, একটি প্রসঙ্গ, যেহেতু আসলে এই লিস্টটি বাতিল হবে বলতে আমার মনে হয় যে বাতিল হবে আমি ঠিক সরাসরি ভাবে বলিনি। আমি ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের একজন সর্বোচ্চ এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যে আপনারা, এবং আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। আমি বলেছি যে আপনি থাকার পর আপনি কেন নবীনগরে এরকম একটি পরিবেশ সৃষ্টি হতে দিলেন? এই লিস্টটা না দিলে এমন কি হতো? তো তিনি আমাকে যেটা সন্ধ্যার আগে জানালেন আরকি, উইথ উইথ মানে রেকর্ড, বলল যে, "দাদা আপনি নিশ্চিত থাকেন এটি কালকে সম্ভবত বাতিল হয়ে যেতে পারে। কারণ এই বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে আমরা নিয়েছি, এবং সম্ভবত আদালত কর্তৃপক্ষ কালকে এই বিষয়টির উপরে তারা একটা হয়তো সিদ্ধান্ত দিতে পারে।" মানে সেটি তিনি যখন আমাকে অনেকটা কনফার্ম করলেন যে কালকে হয়তো বাতিল হয়ে যেতে পারে। এজন্য আমি অনেকটা আবেগে এরকম একটা স্ট্যাটাস দিয়েছি যে, "কাল হয়তো লিস্টটি বাতিল হয়ে যেতে পারে।" আমি ওটি কিন্তু ওই হয়তো কথাটা শব্দটা লাগিয়েছি। আমরা আশা করি যে শুধু কালকে একটি লিস্ট না, আজকে যে দাবিটি উঠেছে, একদম পুরো লিস্ট গুলো বাতিল হবে, এবং আদালতের সম্মানীয় বিচারক যাদেরকে আমরা সবসময় মাথার উপরে রাখি, তারা প্রশ্নবিদ্ধ হোক, তারা বিব্রত হোক, সেটা আমরা কশপিন কালেও চাই না। একজন সিনিয়র এখানে আইনজীবী আছেন, তাকে সাক্ষী রেখে বলি যে, বাট আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা করে আমৃত্যু মাথার মুকুট বানিয়ে রাখতে চাই। এবার একটু আসতে চাই আমাদের একজন জনপ্রতিনিধি যুক্ত হয়েছেন, মাওলানা মেহেদী হাসান, তিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন। আমি একটি আজকে যে রিপোর্টটি আমরা করেছি, সেখানে যিনি লিজ গ্রহীতা অজিত সূত্রধর, তার বাড়ি আলমনগর। তার সঙ্গে আমার গত ১৭ তারিখেও কথা হয়েছে। তিনি আমাকে একটা কাগজ ধরিয়ে দিয়েছিলেন। তার প্রশ্নটি হচ্ছে এরকম যে, "দাদা, আমি এই লিস্টে আনার পর আপনারা সাংবাদিকরা নানান মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে আন্দোলনে নামলেন, যেভাবে আমার বিরুদ্ধে পুলিশ পর্যন্ত এখানে এনে আমার কাজটা বন্ধ করে দিলেন। নবীনগরে কি আমিই ১ম লিজ এনেছি? আর কি কেউ লিজ আনে নাই? তখন তো আপনাদের কাউকে এইভাবে শক্তভাবে মোকাবেলা করতে দেখি নাই। নাকি আমি দুর্বল মানুষ?" অথবা সে সরাসরি বলেই ফেলেছে, সে কথাটা বলাটা ঠিক হবে কিনা জানি না। অনেকটা শুনতে খারাপ লাগলো। সে বলেছে, "আমি হিন্দু মানুষ বলেই কি আপনারা আমার উপরে এভাবে চটেছেন?" তো আমি বললাম যে, "ভাইরে, এটা তো এখন তুমি কেন আনতে গেলে এটা আমি ঠিক জানি না। ছোট্ট একটি জায়গা না নিলে তোমার কি হইতো?" তো সে বলল যে, "আমি তো নিয়ম নীতি মেনে সরকারের কাছে আবেদন করেছি, সরকার আমাকে লিস্ট দিয়েছে।" মানে আদালত, মানে তো সরকার। তার পাল্টা প্রশ্ন হচ্ছে, বা তার অভিযোগটা হচ্ছে যে, এর আগে তো এখানে অনেক সাংবাদিক, অনেক কোটিপতিরাও বহু দোকান লিজ নিয়েছেন এই নবীনগরে। হ্যাঁ? একদম তার পরিষ্কার কথা। তখন তো আপনারা এই আজকের মতো এভাবে প্রতিবাদ করেননি। তাহলে আমার অপরাধটা কি? আমি তো সরকারের কাছ থেকে যথাযথ নিয়ম নীতি মাইনা তাদের কাগজপত্র স্বাক্ষর কইরা টাকা-পয়সা জমা দিয়েই তো আমি লিস্টটা এনেছি। আমার বেলায় কেন? সেই কারণেই আমি বলেছি যে, "ভাই, তোমার বেলায় যেহেতু উঠেছে কাজটা, এবার আমরা সকল লিস্ট বাতিলের দাবি জানিয়েছি।" এর সঙ্গে মাওলানা মেহেদী কতটা সহমত পোষণ করেন? নাকি একটি লিজই বাতিল করা উচিত, নাকি সবগুলো লিজ বাতিল করে নবীনগরের যে প্রশ্নটা উঠেছে যে, একটি দুর্বল মানুষের ক্ষেত্রে যখন সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী সকলে মিলে প্রতিবাদে নামে,
অন্য কোটিপতি সাংবাদিক বুদ্ধিজীবীরা যখন লিজ নেয় তখন তারা চুপ থাকে। আসলে কি কথাটা সত্য? মাওলানা মেহেদী হাসান, একটু আনমিউট হয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম নবীনগর কথা, যেই অনলাইন এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নবীনগরের বিভিন্ন ইস্যু নিয়ে এই আমাদের নবীনগরের সিনিয়র সাংবাদিক দাদা গৌরঙ্গদার যে তত্ত্বাবধানে এই টক শোটা হয়, এই জন্য নবীনগর কথাকে ধন্যবাদ। নবীনগর কথার সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নবীনগরের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের তসলিম উদ্দিন ভাই, আমাদের সাংবাদিক শাহিন রাজা টিটো ভাই, এবং আরো যারা রয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আসলে নবীনগর এই আমাদের এই যে লিজের যে বিষয়টা, এটা আমরা দেখেছি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। নবীনগর বড় বাজারের যে সামনে যে কলাপট্টিটা ছিল, অত্যন্ত মানে আমাদের এই নবীনগরের যারা গরিব দুঃখী মানুষ ছিল, এই জায়গাতে বৈশা কলা মানে বিভিন্ন মৌসুমী ফল এখানে বিক্রি করতো, তাদের দৈনন্দিন জীবিকা এরা উপার্জন করতো। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। এই জায়গাটা যখন দখল হয়ে যায়, তখন আমি খায়রুল ভাই সহ আমাদের নেতৃত্বে আমরা নবীনগর আমরা ব্যাপকভাবে আন্দোলন করেছিলাম। তো একটা পর্যায়ে আমাদের আন্দোলনের মুখে ব্রাহ্মণবাড়িয়া থেকে পুলিশ এনে তৎকালীন সময়ে যে ইউনো মহোদয় ছিল, উনি এই জায়গাটা দখল করে যারা লিজ নিয়েছে তাদেরকে দখল করে দেই। আমাদের তখনকার মাননীয় এমপি মহোদয়ের এই কাছের মানুষ যারা ছিল তাদেরকে দেই। তারপর আমরা দেখছি সমবায় মার্কেটের সামনে আমাদের মরহুম এবাদুল করিম বুলবুল সাহেব, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, উনার খুব কাছের কিছু লোক যখন এটা দখল করতে যায়, তখনও আমি, হায়রুল ভাই, আরেকজন ছিল আমাদের নারী নেত্রী আমাদের নবীনগরের নূরজাহান আপা, সম্ভবত আপার নাম নুন্নাহার আপা, উনিও আমাদের সাথে ছিল। আমরা এই একটা পর্যায়ে রাজমিস্ত্রিরা কাজ করতেছে, আমরা রাজমিস্ত্রিদের উপর আমরা চড়াই হই। একটা পর্যায়ে এই এসিল্যান্ড এসে রাজমিস্ত্রি যারা ছিল তাদের উপর করে এই কি বলে জরিমানা, এই তাদেরকে তারপর আমরা এই জায়গাটাও আমরা বাধা দিই। আজকে দেখেন এই জায়গাতে এই যে ইয়াগুলি অসম্পূর্ণ কাজগুলি রয়েছে, এই যে এই জায়গাটা দল হয়ে গেছিল ওর মধ্যে জানেন। তো যে নবীনগরের বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গা লিজ এভাবে নিয়ে যাচ্ছে। তো এই যে জায়গাটা দখল নিয়ে গেছিল, নবীনগর সাংবাদিক ভাইরা, অনেক সাংবাদিক ভাই আমরা দেখে থাকি এরা। তো যাই হোক, এই একটা জায়গাতে সাংবাদিক ভাইরা যে প্রতিবাদ করে, আমাদের একটা গুরুত্বপূর্ণ এখানে আমাদের দৃষ্টির বাইরে ছিল যারা প্রতিবাদ করে সাংবাদিক ভাইরা, যে এই জায়গাটা যে বাধা দিয়েছেন, এই জন্য নবীনগরের সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি উদাত্ত আহ্বান করব, এই আপনারা সবাইকে এই জায়গাতে, এই যে আপনি গৌরঙ্গদা সকল লিজের বাতিলের পক্ষে যে আদালতের বিষয়টা, আদালত পাড়ার সকল লিজের বাতিলের পক্ষে যদি কর্মসূচি আপনারা প্রয়োজনে ব্যাপকভাবে, আজকে একটা কর্মসূচি হয়েছে, টিটু ভাইয়ারা ছিল, আমি সবাইকে ধন্যবাদ দেই। আমি আহ্বান করব এবং দাবি করব আপনাদের কাছে, খুব ব্যাপকভাবে আর একটা কর্মসূচি আপনারা করেন, আয়োজন করেন, আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আশেপাশে যত দোকান আছে আদালতের, আচ্ছা দেখেন, আদালত হচ্ছে আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থার জায়গা। আজকের যে সাধারণ মানুষ আদালতের প্রতি কিন্তু আস্থা রাখার যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু নাই, ফিরিয়ে নিচ্ছে। তার উপর যদি আদালত কর্তৃপক্ষ যদি এরকম দুর্নীতির সাথে 6,000 না কত টাকা যে দেখলাম আমি বাৎসরিক লিজে এটা দিয়েছে, এইরকম এটা নিশ্চয়ই বড় ধরনের কোনো একটা দুর্নীতির মাধ্যমে বা অবৈধ টাকা লেনদেনের মাধ্যমে এই লিস্টটা তাকে এই হিন্দু ভদ্রলোককে দিয়েছে। হিন্দু ভদ্রলোকের দাবি হচ্ছে যে আমাকে কেন ওই বাধা দিলেন, আর অন্যরা কেন দিলেন। আসলে বিষয়টা এমন না, এই গুরুত্বপূর্ণ জায়গাতে দখল হচ্ছে বলেই মানে সকলের মধ্যে একটা কাজ করছে, প্রতিবাদের ভাষা কাজ করেছে, সেক্ষেত্রে চোখে পড়ছে। হ্যাঁ, চোখে পড়ছে এবং সেটা বাধা দিছে। এখন আজকে দেখেন, এই দোকানকে কেন্দ্র করে আশেপাশের সকল লিজ
বাতিলের একটা আমাদের মধ্যে একটা দাবি উঠেছে। এটা ব্যাপকভাবে দাবিটা করতে হবে এবং সবাই এই আদালতের আশেপাশের সবগুলি জায়গা উচ্ছেদ করতে হবে। আদালত কর্তৃপক্ষর কি দরকার, আর আমি বুঝি না। আদালতের যে জজ মহোদয় রয়েছেন, ওনারা এই সমস্ত কাজে আমি ওনাদের তো ওনারা অনেক বড় পর্যায়ে রয়েছেন। ওনাদের এই এই এরকম নজর এখানে আসে কি করে? এখানে আমার সদ্য তসলিম ভাই আছেন, এই আইনের বিষয়টা উনাদের এই বিষয়টা আমি চাই তসলিম ভাই বিষয়টা তুলে ধরবেন। এদের নজর, ওনারা অনেক বড় পর্যায়ে আদালতের জজ, অনেক বড় একজন সম্মানের জায়গা রয়েছেন উনি। ওনার প্রতি আমাদের আস্থা থাকবে। বিচার ব্যবস্থার প্রতি যারা আমরা সচেতন নাগরিক, আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থার জায়গা, এটা আমাদের সর্বোচ্চ আস্থার জায়গা। কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আস্থা, বিশ্বাস, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু সরে আসছে। এই জায়গাতে এরকম কাজ যদি আরো জজ মহোদয় যারা রয়েছেন তারা যদি জড়িত থাকে, তাহলে কিন্তু এটা এখন মানুষের মুখেও চলে আসবে। তাই আমি আমার জায়গা থেকে আমি এতটুকু দাবি করব যে এখানের যে জজ মহোদয় রয়েছেন সবগুলি, আর গৌরঙ্গদার কাছে যিনি বলছেন যদি আলহামদুলিল্লাহ আগামীকাল এই সবগুলি লিস্ট বাতিল করে দেয়, তাহলে তো আরো বেশি আলহামদুলিল্লাহ, ওনাকে অনেক ধন্যবাদ। আর যদি বাতিল না করা হয়, আমি গৌরঙ্গদা আছেন, টিটু ভাই রয়েছেন, আপনারা সকলে নবীনগরের সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনারা একটা কর্মসূচি দেন। তসলিম ভাইও ঢাকা থেকে আসবে, তসলিম ভাই আসবে, আমাদের আরো যারা রয়েছেন নবীনগরের আমাদের কৃতি সন্তান, আমাদের সম্পদ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা ব্যাপকভাবে আদালতের আশেপাশে কত বড় জায়গা ছিল আদালত, এই আশেপাশে পুকুরের আশেপাশের সবগুলি দোকান, এটা একটা বাণিজ্যের কেন্দ্র হয়ে গেছে, একটা বাজার হয়ে গেছে আদালত। আদালত থাকবে একটা সুন্দর একটা নিরিবিলি জায়গা। এটা আদালতে এখানে রায় হয়, রায়ের এনে যদি কাপজাপ থাকে, বাজার মানে কি, আদালতের আশেপাশে তো থাকবে একটা একবারে কি বলে নির্জন নিরিবিলি একটা জায়গা থাকবে আদালত। পরিবেশ। তো এই যাই ঢাকা হাইকোর্টে যে কত বড় বিশাল জায়গা, কত শত শত জায়গা পয়রা আছে, ওইখানে তো এরকম নেই। এখানে আদালতের সাথে রুমের সাথে জজ যেখানে রায় দিবে, আর এটা তো এই আদালত, আমি মানে যতটুকু জানি এটা ব্রিটিশের আমল থেকে আদালত। এটা আমাদের বাঞ্ছারামপুরের তারাও এই আদালতে আসে, এটা আমাদের একটা ঐতিহ্যের প্রতীক। তো এই আদালতের আশেপাশে এভাবে বাণিজ্য, এই জজ মহোদয় যারা রয়েছেন একের পর এক করে যাচ্ছে। আমরা আসলে আরো আগে আমাদের সিনিয়র যারা ছিল তাদের উচিত ছিল আর আগেই আন্দোলন করা। তো যাই হোক, যেহেতু এই হিন্দু ভদ্রলোককে কেন্দ্র করে আজকে সাংবাদিক যারা নবীনগরের সিনিয়র সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রতিবাদ করেছেন, এবং এই প্রতিবাদের মাধ্যমে আমাদের নবীনগরের সচেতন মহল, রাজনৈতিক মহল এবং সকল মহলের দৃষ্টিভঙ্গি এখানে এসেছে। সেক্ষেত্রে আমাদের এখন দাবি থাকবে এই ইস্যুকে কেন্দ্র করে আমরা ব্যাপকভাবে যদি আমরা একটা কর্মসূচিতে আমরা আসি, হ্যাঁ, পর্যায়ক্রমে প্রত্যেকটি দোকান উচ্ছেদের লক্ষ্যে আমাদের একটা কর্মসূচি নিয়ে আমরা যদি মাঠে নামি, ইনশাল্লাহ আমি মনে করি সকল এই জায়গাগুলি উচ্ছেদ করা সম্ভব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নবীনগর কথাকে আবারও অনেক ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আমাদের মাওলানা মেহেদী হাসান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। চমৎকার ভাবে তিনি আসলে মানুষের মনের কথাগুলি তুলে ধরেছেন। কিন্তু যেহেতু আদালত এবং যেহেতু আদালতের সঙ্গে যারা জড়িত সম্মানীয় বিচারক, তাদেরকে নিয়ে তো আমরা আসলে সবসময় সব মানে কথা বলতে পারি না। আমাদের নানান বিষয়গুলো বলার চেষ্টা করলেও আদালতের কথাটা মাথায় থাকবার পর আসলে সেই বিষয়গুলো যতটা আমরা অন্যদের বেলায় নানাভাবে লিখতে পারি, বলতে পারি, আদালতের ক্ষেত্রে হয়তো সেই ভাষাগুলো আমরা ব্যবহার করতে পারি না। এটি কোর্ট অফ কন্টেম্পটের একটা ভয় থাকে এবং স্পর্শকাতর বিষয়। আমি সূচনাতেই বলেছিলাম যে মহামান্য আদালতের সঙ্গে যারা জড়িত আছেন তারা নিজেরা যদি প্রশ্নবিদ্ধ হন, সেক্ষেত্রে আসলে আমরা খুব বিব্রত হই এবং আমরা তাদের বিরুদ্ধে কথা বলবার কখনোই চেষ্টাও করি না। কারণ আমরা সবসময় তাদেরকে একটি প্রশ্নবিদ্ধহীন হিসেবে তারা বিচার করবেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, সেটি আমরা দেখতে চাই। আমরা একটু এবার আসতে চাই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সম্মানীয় সিনিয়র একজন আইনজীবী, যিনি একসময় সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং নবীনগরের কৃতি সন্তান, নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সম্মানীয় সদস্য, আমাদের অগ্রজ, আমাদের অভিভাবক
অ্যাডভোকেট জাকের সরকার, তসলিম ভাইয়ের কাছে। তসলিম ভাই, আপনি ঢাকায় থাকেন কিন্তু একটা সময় নবীনগরে ছিলেন। আপনার হাত ধরে এই আদালতে কত খেলা আমরা দেখেছি। মিশুক নামে একটি সংগঠন আপনারা তৈরি করেছিলেন। তখনকার যে পরিবেশটা, আপনি এখন যদি আদালতে এসে, আমি জানি না আপনি সর্বশেষ আদালত প্রাঙ্গণে কবে এসছেন। কিন্তু আপনারা যখন এই মিশুকের মাধ্যমে পুরো আদালত এরিয়াটাকে একটি চমৎকার একটি পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। আমরা যখন ৮০ দশকে ৮৪-৮৫-তে যখন আমরা মেট্রিক পরীক্ষার্থী ছিলাম, তখন আমরা যখন অগ্নিবীণা শিল্পী গোষ্ঠী, জাগরণী শিল্পী গোষ্ঠী, এই দুটো সংগঠনের পর আরো ৮-১০টি সংগঠন এখানে নানান বর্ষবরণের আয়োজন করতাম। সকালবেলা আপনারা ভোরবেলা সেখানে যেতেন। সেই পরিবেশটি এখন নষ্ট হয়ে গেছে। আমি যেভাবে আমাদের মাওলানা মেহেদী বিচারকদেরকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন, আমি সেই কথাগুলি বলতেও চাই না এবং বিশ্বাসও করতে চাই না। আমি বুকে হাত দিয়ে বলি, আমি বিশ্বাস করতে চাই না যে মাননীয় বিচারক, সেটি জজ আদালতেরই হোক কিংবা নবীনগর দেওয়ানি আদালতেরই হোক, এই দুজন বিচারক কিংবা সম্মানীয় পরম শ্রদ্ধেয় আমাদের জেলা জজ আদালতের কোন বিচারক এর সঙ্গে জড়িত আছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, এর সঙ্গে আদালতের যারা কর্মচারী, অধীনস্থ কর্মকর্তারা আছেন, তারাই ঘটনাগুলি ঘটান। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস নাও হতে পারে। কারণ বিচারকদের মতো এত সম্মানীয় একটি পদে থেকে এই ৬,০০০ টাকা বাৎসরিক টাকা নিয়ে, ১০,০০০ টাকা নিয়ে একটি জায়গা, আদালতের পরিবেশ বিনষ্ট হবে, মানুষের নিরাপত্তা বিনষ্ট হবে, আদালতের সৌন্দর্য নষ্ট হবে, এই বিষয়গুলো তো বিচারকদের বুঝিয়ে দেওয়ার কোনো একেবারে সুযোগই নেই। তারা হচ্ছে আমাদের কাছে দেবতুল্য মানুষ, যারা সম্মানীয় বিচারক, তারাই কাজগুলি করবেন। কোশ্চিন কালেও আমি এটি বিশ্বাস করতে চাই না, যেটি মাওলানা মেহেদী বারবার বলার চেষ্টা করেছেন। আপনি দীর্ঘদিন যাবৎ আইন অঙ্গনে জড়িত, আদালতের বড় বড় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বড় বিচারকদের সঙ্গে আপনার ওঠা বসা। আপনি পুরো বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন যে তীরটি কেউ বিচারকদের দিকে ছুটতে চান, বাট আমরা বিশ্বাস করি এই তীরটি ছোড়া উচিত তাদের নিচের যে কর্মচারীরা, এবং আমরা এটিই শুনি যে তারা নানাভাবে ম্যানেজ হয়ে যান, আদালতের কর্মচারীরা, নট বিচারক, আমি পরিষ্কারভাবে বলি। কিন্তু বিচারকরা তো বিষয়গুলো নিশ্চয়ই নজরে নেবেন। ধরেন সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে ১৭ই জুলাই, একেবারে দেওয়ানি আদালতের যিনি বিচারক, তার বাসভবনের সামনে তিনি তো এই সড়ক দিয়ে যাতায়াত করেন কোর্টে কিংবা কোর্ট থেকে বের হওয়ার সময়। তো তার চোখের সামনে এরকম একটি জায়গা লিজ হয়ে যাবে, সেখানে মশলা, বালি, সিমেন্ট, ইট গাঁথানো হবে, আর বিচারক মহোদয় সেটি দেখবেন না। এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একজন সিনিয়র আইনজীবী হিসেবে? অ্যাডভোকেট জাকের সরকার প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ স্নেহাস্পদ সঞ্চালক গৌরাঙ্গ দেবনাথ অপু। নবীনগরের একটি ব্যতিক্রমী গণমাধ্যম, যার মাধ্যমে আমরা দেশে বিদেশে আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, যে গৌরাঙ্গ দেবনাথ অপু নবীনগরের বিভিন্ন শ্রেণী বৈষম্য, উন্নয়ন সহ অনিয়ম সকল কিছু নিয়ে আলোচনা করেন এবং আলোচনায় আসেন। সেজন্য ধন্যবাদ গৌরাঙ্গ অপুকে। আজকের আলোচনায় আলোচক স্নেহাস্পদ নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান স্নেহাস্পদ মেহেদী, সাংবাদিক, অন্যতম সাংবাদিক নবীনগরের স্নেহাস্পদ টিটু এবং গণমাধ্যম কর্মী আনোয়ার। আপনারা একটি সুন্দর জিনিস নিয়ে আলোচনা করেছেন, সুন্দর জিনিস নিয়ে এসেছেন। আমি প্রথম শুরু করতে চাই, সাম্যবাদে বৈষম্য, অশিক্ষার আভাস, লঘুগুরুর লড়াই চলে গর্জে উঠে বাতাস। আজকে এর মধ্যে দিয়ে আমি মনে করি লঘু গরুর লড়াই চলছে, নবীনগরের বাতাস গর্জে উঠেছে। এটাই গর্জে উঠার যে আভাস, এটা শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে। এই আভাস, গর্জে ওঠার আভাস হলো, যদিও আজকে যেই ব্যক্তির বিরুদ্ধে লিজ নিয়ে আসছেন, এটা হলো সর্বশেষ পেরেক মারা হয়েছে। এই 1886 সালে নবীনগর আদালতটি প্রতিষ্ঠিত। এখন থেকে প্রায় 140 বছর পূর্বে নবীনগরের দেওয়ানি আদালত বাংলাদেশের 11টি চৌকি আদালতের মধ্যে একটি। এই আদালত থেকে যারা চাকরি করে এসেছেন, আমি যাদেরকে চিনি, আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আইনজীবী,
এবং নবীনগর আদালতের যিনি চাকরি করেছেন ডক্টর রফিকুর রহমান স্যার, আমাদের শিক্ষক, বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ শিক্ষক, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ডক্টর রফিকুর রহমান, সুপ্রিম কোর্টের দুইবারের নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট, তিনি নবীনগরের আদালতে চাকরি করেছেন। আমাদের গর্ব। এবং নবীনগরের আদালতের সর্বশেষ যিনি আমার, যখন জিয়াউল ভাই উপজেলা চেয়ারম্যান 1986 সালে, গৌরাঙ্গর হয়তো নামটা খেয়াল আছে কিনা, যেহেতু মিশুক নামটা উচ্চারিত হয়েছে, মিশুক যখন আলোচনা খেলার আয়োজন করে, তখন বিশেষ অতিথি হিসাবে ছিলেন নবীনগরের আদালতের সিনিয়র সহকারী জজ জনাব শামসুল ইসলাম সাহেব। উনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলেন, এই নবীনগর থেকে চাকরি করে এসেছেন। আরো একজন গর্ব করে আমাকে বলেন, গোপালগঞ্জ বাড়ি, উনার নাম শরীফ লুৎফুর রহমান, নবীনগর আদালতে চাকরি করেছেন। এরকম বেশ কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে, যারা নবীনগরকে গর্ব করেন, নবীনগরের আদালত নিয়ে গর্ব করেন, নবীনগরের মাটি ও মানুষকে নিয়ে গর্ব করেন। নবীনগরের এই যে এত সুন্দর দুধ পাওয়া যায়, তারা বলতেন নবীনগরের এত আশ্চর্য লাগে, সুন্দর কই মাছটার কথা বলেছে। নবীনগরের নদী থেকে ধরে নিয়ে আসা মাছগুলো লাফিয়ে উঠে এইখানে মুন্সিফ সাহেবরা আদালত নবীনগর বাজারে গিয়ে বাজার করেছেন, নবীনগরের দদির কথা বলেছেন, নবীনগরের মাঠার কথা বলেছেন। সত্যি ভালো লাগে যে নবীনগরের পরিবেশ, নদীর পাড় দিয়ে হাঁটতে অনেক ভালো লাগতো। আজকে গেলে তারা কি বলবেন? তখন তো আদালতের এই ধরনের বাণিজ্যের চিন্তা হতো না। তখন কি তারা লিজের চিন্তা করেছিলেন? তখনকার মানুষগুলার কি অভাব ছিল না? তখনকার মানুষগুলার কি ব্যবসার প্রয়োজন ছিল না? তখনকার সময়ে কি আদালতের টাকার প্রয়োজন ছিল না? তখনকার মুন্সিফ সাহেবের কি মুন্সিয়ানি করার ইচ্ছা ছিল না? আদালতের পুকুর পাড় একটি নান্দনিক পুকুর পাড়, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত নবীনগর, যেখানে কৃষ্ণচূড়া গাছের কি সুন্দর ফুলগুলা, লাল ফুল যখন ফুটে ওঠে, হিন্দুল করতে থাকে, ধুল খেতে থাকে ফুলগুলো, তখন মনের দুঃখ ভরা মনের ও যেন মনের আনন্দের সঞ্চার সৃষ্টি হয়ে যেত। এই নবীনগরে আদালতের পাড়ে গিয়ে যখন আদালতের দরজার পাশে বিশাল কৃষ্ণ চূড়ার গাছটি লাল ফুল হেলে দুলে মানুষের মনে কথা বলছে, যখন ফৌজদারি আদালত ছিল, যখন বাঞ্ছারামপুর নবীনগরের মানুষ একত্রিত হয়ে যেখানে বিচারের বাড়ি নিবৃতে কাতে, ওখান থেকে যখন জামিন নিয়ে বের হয়ে যেত ফৌজদারি আদালত, এই কৃষ্ণচূড়ার গাছ কি এখন আর ছায়া দেয় না? এই কৃষ্ণচূড়ার গাছ কি আজকে আজকে আপনার গরম নবীনগরের বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে আসা মানুষগুলাকে আজকে কি ছায়া দিতে পারে? কিন্তু কেন? ওই দ্বিতীয়বারে যখন 1986 সালে মুন্সিফ সাহেব জিয়ারক সরকারকে অনুরোধ করেছিলেন নবীনগর, মনে আছে কিনা আপনাদের? মেহেদি হয়তো ছোট, টিটু ছোট, গৌরাঙ্গ বলতে পারে, নবীনগর আদালতে নবীনগরের মানুষ কিভাবে গোসল করবে। মুন্সিফ সাহেবের কথা চিন্তা করে অনুরোধ করলেন যে উনি 2টি গাটলা নির্মাণ করে দিলেন। সেই গাটলা গুলো আজকে এখনো সেটা স্মৃতি বিজড়িত এবং স্মৃতি বহন করে উপজেলা পরিষদ। কাজে আমরা উনি যখন দরজা খুলে মুন্সিফ সাহেব দেখতেন, ওনার দরজার পর পরিয়ে পুকুর, এবং পুকুরে মাছ চাষ হতো। নবীনগরের উন্মুক্ত এই পুকুরের মধ্যে নবীনগরের মানুষগুলো গোসল করত। আর যখন বিকালবেলা সন্ধ্যার পরে নবীনগরের আশেপাশের মানুষ, মহিলাগুলো তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে হেঁটে বেড়াইতো এই পুকুরের চতুর পাড়ে। কিন্তু এটা তো বাণিজ্যিকরণের কথা ছিল না। নবীনগরের স্মৃতি বিজড়িত এই নবীনগর, এই একটি দোকানের লিজ নিয়ে যদিও হয়ে থাকে, এটা আমি বলবো একটি বিস্ফোরণ। এটা অতীতের কার্যক্রমের সর্বশেষ এই বিস্ফোরণের মধ্য দিয়ে আমার মনে হয় সকল অনিয়মের বিচ্ছুরণ ঘটে, সকল জঞ্জালের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। আমি মনে করি যে কে বা কারা করেছে সেটা আমরা বলতে চাই না, তারা ভুল করে এটা করেছে। আমরা চাই নবীনগর নান্দনিক নবীনগর, আমরা চাই স্মৃতি বিজড়িত ওই নবীনগর, আমরা চাই যে নবীনগরের বট গাছটি ছায়া দিত, যেখানে জাগরণী শিল্পী গোষ্ঠীর কথা বলেছে গৌরাঙ্গ, যেখানে আমরা বর্ষবরণ অনুষ্ঠান করেছি, যেখানে আমরা নাটক করেছি, যেখানে বিকাল বেলায় আমরা আমাদের যৌবন প্রাপ্ত সময়টায় এখানে শত শত ছাত্ররা, শত শত বালকরা একত্রিত হয়ে গল্প গুজব করেছি। আমাদের তো নবীনগরে মানুষ ঘুরে এসে আর কোনো জায়গা, বিনোদনের কোনো জায়গা ছিল না। এইখানে ছাত্ররা বিকাল বেলা বসতে পারতো বিদায় নবীনগরের সন্ধ্যার পরে কোনো ধরনের অনিয়ম হতো না।
কাজে আমরা মনে করি এর মধ্যে দিয়ে যদি এটা উন্মুক্ত হয়, আমরা আলোচনা করতে পারি, এখানে দাঁড়াইতে পারি। এই লিগ যদি বাতিল হয়, নবীনগরের মানুষগুলো, নবীনগরের যুবকরা আবার ঠিক সেভাবে আগেকার পরিবেশ ফিরে পাবে। আবার সেই পরিবেশের মধ্যে দিয়ে এই নবীনগরের মানুষের এই নান্দনিক অবস্থা ফিরে আসবে। এই জায়গাটা কি ধরনের ইতিহাস ছিল, এই আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্পর্ক গড়ে উঠবে, একজন আরেকজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়। আজকে আমরা যারা আমাদের সাথে বন্ধু সুব্রত ছিল, আমাদের এখানে ফুটবল খেলোয়াড় শ্যামল, গোলাম হোসেন, মুস্তফা, মাসিকে আমরা আদালত পুকুর পাড়ে পশ্চিম পাশে যে গাটলা ছিল, সন্ধ্যার পরে যখন আমরা এখানে আলোচনা করেছি নবীনগরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অবস্থা নিয়ে, আজকে দেখা যায় কোথাও বসার স্থান নেই, দাঁড়াইবার স্থান নেই। সেই কারণে আজকে সন্ধ্যার পরে নবীনগরে ছিনতাই হয়। সেই কারণে আজকে নবীনগরের বিভিন্ন অলিগলিতে সন্ত্রাসীরা আশ্রয় পায়, স্থান পায়। যদি আজকে আদালতের পুকুর পাড় উন্মুক্ত থাকতো, মুরব্বীরা বসতে পারতো, যদি যুবকরা এখানে আসতে পারতো, তাহলে নবীনগরের এই ধরনের এই জঞ্জাল মুক্ত নবীনগর থাকতো আমি মনে করি। আজকে নবীনগরের এই জায়গাটা উন্মুক্ত নাই বিধায় আজকে নবীনগরের এই ধরনের কুসংস্কারমূলক কার্যক্রম হচ্ছে। এটা হলো আমার চিন্তা চেতনা। কাজে এইখানে এই অবস্থা নিয়ে আলোচনা করলে এটা কোনো আদালতের সাবজেক্ট না, আদালতের জজ সাহেবের বিরুদ্ধে কোনো কথা না। কাজে এখানে কন্টেম্প্ট হওয়ার কোনো ভয় নাই। এটা আমার নিজের অধিকার, এটা আমাদের নবীনগরের পরিবেশের অধিকার, এটা আমার বাস্তব ইটার বেঁচে থাকার লড়াইয়ের অধিকার। এখানে আমার বেঁচে থাকার সংগ্রাম, এইখানে আজকে এই সংগ্রাম আমাদের করতেই হবে। এই সংগ্রাম করতে গিয়ে আমি বলবো যে থামবো বলে করিনি শুরু, থামার মন্ত্র জানি না, আমরা শুধু লড়াই করি, লোগো গুরু মানি না। কাজে এই লড়াই চলবে, আমাদের এই সংগ্রাম আমাদের চলবে। নবীনগরকে উন্মুক্ত করতে হবে, এই আদালত পুকুরকে উন্মুক্ত করতে হবে, আমাদের স্মৃতি বিজড়িত নবীনগরের স্থান আবার ফিরিয়ে আনতে হবে। এইখানে আমি মনে করি সাংবাদিকদের কলম থেমে থাকবে না, সাংবাদিকের কলম চলবে এবং মেহেদীর মতো বজ্র কণ্ঠে বলে উঠতে হবে। যদি আপনি নবীনগরের প্রতিনিধি হতে চান, আপনার পক্ষে কে থাকবে থাকবে না সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন আমি মরেও মৃত্যুঞ্জয় হবেন মেহেদী, জেনে প্রতিনিধি থাকবেন। মৃত্যুর পরেও যদি বলে যাই মুখে আন্দোলন করেছিল নবীনগরের একটি পরিবেশের জন্য, কাজে এখানে যে আপনি নবীনগরের প্রতিনিধি হইতে চান, তাহলে হাজার হাজার নবীনগরের মানুষের পক্ষে কথা বলবেন, 10 জন দোকানদারের পক্ষে কথা বলার প্রয়োজন নাই। আর মুন্সিফ সাহেব যদি, সহকারী জজ সাহেব যদি কোনো ভুল করে, আমরা আন্দোলন করতে পারবো না, ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না, এই ধরনের নজির কোথাও নাই। কাজে ভুল করবেন, জনগণ ফুঁসে উঠবে। আজ জনগণ, যদি জনগণকে কোনোভাবে দাবিয়ে রাখা যায় না অন্যায়ের বিরুদ্ধে, যত ভারী অন্যায় হয়েছে জনগণ ধৈর্য ধরে, ধৈর্য ধরতে ধরতে যখন দেয়ালে পেট ঠিক যায়, তখন আর বসে থাকতে পারে না কেউ, কেউ না কেউ প্রতিবাদ করে উঠবে, সেই প্রতিবাদের সাথে সকলে জড়িত হয়ে যাবে। কাজে আমরা মনে করি এই আদালত পুকুর পার্কে, গোটা আদালত পুকুর পার্কে উন্মুক্ত করে দিতে হবে, নবীনগরের মানুষের জন্য বিচরণ ক্ষেত্র তৈরি করে দিতে হবে। নবীনগরের পার্শ্ববর্তী একটা গার্লস স্কুল, তাদের নিরাপত্তা কোথায়? এই জায়গাটা উন্মুক্ত নাই বিধায় আজকে এই ছাত্রীদের কোন নিরাপত্তার বিধান করা যাচ্ছে না। আজকে মুন্সিফ সাহেবের নিশ্চিত সহকারী জজ সাহেবের নিরাপত্তা কোথায়? উনার বাড়ির সামনে এই ধরনের জঞ্জাল কেন থাকবে? কাজী উনি, আমি মনে করি উনিও উপরস্থ কর্তৃপক্ষকে উনার কলমের মাধ্যমে লিখে অনুরোধ করবেন এটা উন্মুক্ত থাকবে। যেই ধরনের পরিবেশ 90-এর দশকে ছিল, সেই অবস্থায় আমরা যেতে চাই। তখনও তো আমাদের সিনিয়র সহকারী জজ সাহেব ছিলেন। আজকে যারা তাদের কলমে, তাদেরকে কারা এই ধরনের ভুল বুঝায়? এটা বাণিজ্যিক কেন্দ্র নয়, একমাত্র একটা কার্যক্রম হতে পারে এখানে। আদালতের প্রয়োজনে একটি ক্যান্টিনের ব্যবস্থা হয়তো আদালত করে দিতে পারে, যেটা আপনি গিয়ে দেখেন সুপ্রিম কোর্টে ক্যান্টিন হয়, এটা কিন্তু আদালতের ভিতরে না। আমরা যেখানে আইনজীবীরা যেখানে থাকি, আইনজীবীদের সংস্থা, আমাদের আইনজীবী সমিতিতে আইনজীবীদের জন্য ক্যান্টিন আছে, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমাদের চলাফেরার জন্য একটা নিরাপদ ব্যবস্থা আছে। কাজী এইখানে আদালতের সুবিধার্থে, আইনজীবীদের সুবিধার্থে, জনগণের সুবিধার্থে ক্যান্টিনের জায়গায় একমাত্র ক্যান্টিনের জন্য কোন একটি ক্যান্টিন ব্যবস্থার জন্য একাধিক ক্যান্টিন থাকতে পারে। এটা একটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে না, এটা একটা বাণিজ্যিক জায়গা নয়। এইখান থেকে 500 গজ ধরে নবীনগর বাজার। কাজে এখানে আদালতের সামনে, আদালতের পরিবেশ থাকতে উন্মুক্ত, আদালতের পুকুরটা হবে নিরাপদ, আদালতের পানিটা হইতে হবে স্বচ্ছ। এখানে মুন্সিফ সাহেব, সহকারী জজ সাহেব নিজে গোসল করবেন, ওনার পরিবার পরিজন নিয়ে উনি বিকাল বেলায় এখানে বসবেন, এখানে উনি বাগান তৈরি করবেন,
ওখানে ওনার সুন্দর আপনার চেয়ার থাকবে, মানুষ দেখবে যে এইখানে একটি মুন্সিফি আদালত, মুন্সিফ সাহেবের বাসা, এই মানুষ ভয় পাবে, এই জায়গাটা একটা নিরাপদ জায়গা হবে। আজকে একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়েছে, এখানে ছিনতাইকারীদের অভয়ারণ্য তৈরি হয়েছে, এখানে নেশাখোরদের স্থান তৈরি হয়েছে। কিসের জন্য? এইসব কারণে। কাজে এটা উন্মুক্ত নবীনগর চাই, উন্মুক্ত আদালতের উন্মুক্ত আমরা পরিবেশ চাই। এখানে সুন্দর লাইটিং হবে, এখানকার পরিবেশ হবে, পৌরসভা একটি সুন্দর আপনার একটি বাগান তৈরি করে দিবে, একটি আপনার এই জায়গাটা হবে একটা পার্কের মতো চতুর্দিকে। কাজে আজকের এই দাবির মধ্যে দিয়ে জনগণের দাবি হবে আদালতের চতুর্পাটটা একটি পার্ক হিসেবে তৈরি হবে, এখানে সুন্দর লাইটিং ব্যবস্থা থাকবে, সন্ধ্যার পরে সকলে দেখতে আসবে নবীনগরের নান্দনিক অবস্থা। এর মধ্য দিয়ে আমি বলবো, আবার থামবো বলে করিনি শুরু, থামার মন্ত্র জানি না, আমরা শুধু লড়াই করি, লঘু গুরু মানি না। কাজে আমি বলতে চাই, নবীনগরের মানুষ মাথা উঁচু হয়ে দাঁড়াবে, মেহেদিরা মাথা উঁচু হয়ে দাঁড়াবে, টিটু সুন্দর করে মাথা উঁচু করে কথা তুলবে। সঞ্চালক আমি অপুকে বলবো, আজকে ডাকে সাড়া দিয়েছি, কাজে থেমে থাকার সময় নয়। আমরা একটু সুন্দর নবীনগর দেখতে চাই, সুন্দর পরিবেশ দেখতে চাই। কে আসবে কি জানি না, মেহেদি বলেছে আন্দোলন করবে, মেহেদি এগিয়ে যাও, আমরা অবশ্যই আসি, ইনশাল্লাহ নবীনগরবাসীর পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় দুঃখিত, আমার মনে হয় আমরা একটা চমৎকার বক্তব্য শুনলাম শ্রদ্ধেয় অ্যাডভোকেট জাকারিয়া সরকার তসলিম ভাইয়ের মাধ্যমে। আমরা সবাইকে আবার 2 মিনিট করে একটু শুনবো। তার আগে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিষয়টি নিয়ে আমি বারবারই বলছিলাম যে কথা বলাটা আমার একটা স্পর্শকাতর কিংবা কোর্ট অফ কন্টেম্পটে পড়তে পারে কিনা, কিন্তু আমাদের সিনিয়র আইনজীবী আমাদের অগ্রজ বড় ভাই বললেন যে আমাদের অধিকার নিয়ে যখন কথা বলবো এবং সেটি যদি আমরা যুক্তি দিয়ে তর্ক দিয়ে শাণিতভাবে কথা বলতে পারি, সেটা কোর্ট অফ কন্টেম্পট পড়বার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে নবীনগর আদালতের যে ইতিহাসটা কিছুটা তুলে ধরবার চেষ্টা করেছেন তসলিম ভাই। এখানকার যে এনভায়রনমেন্ট বা পরিবেশটা একটা সময় 80 দশক থেকে গত কয়েক বছর আগ পর্যন্ত যেরকম ছিল, আসলে কেন সেই পরিবেশটা বিনষ্ট হলো, কারা সেই পরিবেশটা বিনষ্ট করলো, তাদের আসলে স্বরূপটা উন্মোচন করা উচিত। কথা প্রসঙ্গে তিনি বললেন যে নবীনগরের জনগণের যিনি প্রতিনিধি, হ্যাঁ, তারও একটি বলিষ্ঠ ভূমিকা এখানে থাকতে হবে। এবং এটি কিন্তু খুবই, আমি মনে করি যে সময় উপযোগী একটি পয়েন্ট তিনি তুলেছেন, যে নবীনগরের জনপ্রতিনিধি অর্থাৎ আমি যদি বলি মাননীয় সংসদ সদস্য বিএনপি দলীয় আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট এম এ মান্নান ভাই এই ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে। এবং আমি জানি না এই এত বড় ঘটনাটির পর আমি তার সঙ্গে আসলে কথা বলতে চাই, কিন্তু আমার মাঝে মাঝে একটু কষ্ট হয়, দুঃখ হয়। এটি অন লাইভে আমি বলি যে তাকে 10 বার কল দিলে হয়তো একবার তিনি কল ধরেন, ব্যস্ত থাকেন, কারণ তিনি তো এমপি, ব্যস্ত থাকতেই পারেন। কিন্তু অনেক সময় খুব গুরুত্বপূর্ণ কিছু, মানে আমরা নিউজম্যানরা নিউজ করতে গেলে, বিশেষ করে আমরা যারা একটু ভালো কাগজে কাজ করি, আসলে তাদের সাংসদদের সবগুলো এই ধরনের ঘটনায় আসলে বক্তব্যটা দিতে হয়। আমরা তো আসলে মান্নান ভাইয়ের সঙ্গে ওই যে ঘন্টার পর ঘন্টা বসে, মান্নান ভাই আপনি আজকে কেমন দিন কাটিয়েছেন, আপনি কোন কোন জায়গায় গিয়েছেন, কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা, আসলে এগুলি বলবার জন্য কিন্তু ওনাকে কল দিই না। মূলত কলটা বারবার দিই সংশ্লিষ্ট কোনো না কোনো একটি বিষয়ের উপর আলোচনা করবার জন্য। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি আবারও বলছি, তিনি আসলে আমার ফোনটা অন্তত ব্যক্তিগতভাবে বেশিরভাগ ধরেন না। আমি এই বিষয়টা নিয়ে তার সাথে কতবার বলার চেষ্টা করেছি যে মান্নান ভাই আপনি, মানে আমি যেটা বলার আমার ইচ্ছা ছিল সেটা আমি এখন একটু সবার সামনে রাখি, বিশেষ করে অন লাইভে সেটা বলতে চাই যে আমার আসলে মান্নান ভাই কলটা ধরলে আমি যেটা বলতাম যে মান্নান ভাই এটিতে সবার আগে আপনাকে আগে আসতে হবে, কারণ আপনি জনপ্রতিনিধি এবং আপনি আমি আবারও বলি যে 1996 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মাননীয় সংসদ সদস্যের রুলস অফ প্রসিডিউর চেঞ্জ করে তাদের যে প্রোটোকলটা যেই পর্যায়ে নিয়ে গেছে সচিবদেরও উপরে, তো সেইটা মান্নান ভাই যদি একটু ব্যবহার করেন সামান্যতম, অর্থাৎ ধরেন জেলা জজ কিংবা আমাদের নবীনগর দেওয়ানি আদালতের জজদের সঙ্গে তিনি যদি ঘটনাটার পর বসতেন, তাদের সঙ্গে কথা বলতেন যে কেন এই ঘটনাগুলি হচ্ছে। কারণ এটাতে তো ধরেন অনেকে হয়তো বুঝা না বুঝেও মনে করে যে মাননীয় সাংসদের মধ্যে এখানে একটু সহযোগিতা পায় যারা এই লিস্টগুলি আনে। কারণ বিগত দিনে একদম পরিষ্কার ভাবে যারা লিস্টগুলো এনেছিল তারা দলীয় লোক ছিলেন, আওয়ামী লীগের সময় তারা কারা এনেছে সেটি আমরা জানি। বলা হতো যে তখনকার সাংসদদের প্রচ্ছন্ন সহযোগিতায় এই লিস্টগুলি তারা নিয়ে আসতেন, এই কলাবাজার টোলাবাজার নিয়ে যে সমস্ত কথাগুলো আমরা শুনতাম। তো মান্নান ভাই সম্পর্কে তো এরকম কথা বলবার মতো আমার মনে হয় না কেউ ওনার দিকে
তীর ছুড়বে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, তিনি যখন এত বড় একটি ঘটনা ঘটার পর আজকে মানববন্ধন হলো, তিনি জজদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে পারতেন, এবং এই বিষয়টি নিয়ে তিনি আমাদের সকলের পক্ষে আজকে মানববন্ধনও যদি তিনি সহমত পোষণ করতেন, আমি জানি না তিনি নবীনগরে আছেন কিনা, অথবা টেলিফোন করে বলতে পারতেন যারা উদ্যোগটা নিয়েছে সচেতন নাগরিক ব্যানারে, যে ছোট ভাই, তোমাদের সঙ্গে কিন্তু আমি আছি, তোমরা এই আন্দোলনটা চালিয়ে যাও, কারণ আমি আব্দুল মান্নান থাকাকালীন সময় অন্তত নবীনগরে কোনো অনৈতিক কর্মকাণ্ড করতে দেব না, এটা আমি শুরু থেকে বলছি। আর নবীনগর আদালতের এই জায়গাটি যদি মান্না, এই আমাদের তসলিম ভাই খুব চমৎকার ভাবে একটি প্রস্তাবনা দিয়েছেন যে এখানে একটি বসবার জায়গা হতে পারে, এখানে সুন্দর বাতি থাকতে পারে। ধরেন যদি অ্যাডভোকেট এম এ মান্নান সাংসদ, তিনি জাজদের সঙ্গে, জেলা জাজ এবং নবীনগরের 2 সিনিয়র সরকারি জজের সঙ্গে বসে সকল নেতৃবৃন্দকে সামনে নিয়ে, সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, যে আদালত পুকুর গত 54 বছর কি ছিল সেটা আমি দেখতে চাই না, এটাকে সুন্দর করে খনন করে 4 পাশ সুন্দর করে আপনার প্রোটেক্টিভ ওয়াল দিয়ে, ধরেন আমাদের ব্রাহ্মণবাড়ির যে ট্যাঙ্কির পারে একটি পুকুর আছে, চতুর্পাশে আপনার সন্ধ্যার পরে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা, ইভেন সাধারণ মানুষরা মুক্ত হাওয়া নেওয়ার জন্য চতুর্দিকে কিন্তু ঘুরে, ঘন্টার পর ঘন্টা হাঁটতে থাকে, কারোর সঙ্গে কারোর কিন্তু আসলে টাচ হয় না। এরকম একটি চতুর্পাশে রাস্তা করে দিলে, এবং যেটি আমাদের তসলিম ভাই বললেন যে উপরে যদি আমরা ফ্লাইট লাইটের বাতি দেই, চারপাশে যদি আমরা বসবার ছোট ছোট জায়গা করে দেই, সারা রাত কিন্তু মানুষ এখানে আড্ডা দিবে, সারা রাত কিন্তু মানুষ এখানে গল্প করবে, এবং এই দোকানপাটগুলো যখন উঠে যাবে তখন কিন্তু ওই জায়গাগুলি খালি হলে ওই যে আমরা আবার বর্ষবরণ করতে পারবো, নানান ধরনের সাংস্কৃতিক চর্চা করতে পারবো। এখানে ছোটখাটো একটা মঞ্চ তৈরি করে দিতে পারে, হ্যাঁ, সাংস্কৃতিক মঞ্চ, যেখানে ছোটখাটো কালচারাল প্রোগ্রাম হবে, ছোটখাটো রাজনৈতিক সভাও হতে পারে এখানে। তো এই বিষয়গুলোতে আমার মনে হয় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে আমাদের অ্যাডভোকেট এম এ মান্নান ভাই, যার প্রতি আমাদের প্রত্যাশাটা অনেক বেশি। তিনি যদি এই লিজের বাতিলের যে দাবিটি, এখন একটি লিজকে কেন্দ্র করে পুরো নবীনগরের সকল লিজ বাতিলের, বিশেষ করে অন্তত এই আদালত পুকুরের সবগুলো লিজ বাতিলের যে দাবিটি উঠেছে, সেই দাবির সঙ্গে আমাদের অ্যাডভোকেট মান্নান ভাই বা আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি কতটা সহমত পোষণ করেন, কিংবা তিনি আদৌ এই ঘটনাগুলি নিয়ে আমাদের সংশ্লিষ্ট আদালতের জেলা জায়রা জজ কিংবা আমাদের নবীনগরের 2 সম্মানীয় বিচারকের সঙ্গে কথা বলেছেন কিনা, কিংবা আদৌ কথা বলবেন, কিংবা তার কোনো এই বিষয়ে সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী কিংবা ব্যবসায়ী সুশীল সমাজের সঙ্গে বসবার কোনো তার সেরকম বাসনা আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি মনে করি শাহিন রেজা টিটুর সঙ্গে আমাদের মাননীয় সাংসদের বেশ একটি ভালো সুসম্পর্ক আছে, যে সবাই বলে। এই বিষয়ে মাননীয় সাংসদ টিটুর সঙ্গে কি কোনো বিষয়ে কথা বলেছে, কিংবা টিটু কি প্রশ্নগুলি আপনার সাংসদকে করতে পেরেছেন? কারণ আপনার ফোন তো তিনি প্রায় রিসিভ করেন, আমি নিজেই দেখেছি, আমাদের ফোন রিসিভ করেন না, বাট আপনারটা করেন। আপনি কি তার কাছ থেকে কোনো কিছু জানতে পেরেছেন? শাহিন রেজা টিটু যে প্রস্তাবটা আমাদের তসলিম ভাই দিয়েছেন, যে এটি একটি চমৎকার নান্দনিক একটা প্লেস তৈরি হতে পারে, এটি একটি বৈকালিক ভ্রমণের, উনি সরাসরি বলেছেন মাননীয় বিচারক ইচ্ছা করলে তার স্ত্রী সন্তান নিয়েও এখানে বসতে পারেন, যদি এই জায়গাটি ওই রকম আদলে করা যায়, যেটি সুস্পষ্ট ভাবে উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন আমাদের তসলিম ভাই, সেটি আমরা মান্নান ভাইয়ের নেতৃত্বে আদৌ করতে পারি কিনা। টিটু। ধন্যবাদ দাদা। আসলে আপনি যে কথাটা বলছেন, একটু আগে আমাদের লার্নেড জাকারিয়া তসলিম আঙ্কেল বলেছেন যে আসলে কন্টেম্প্ট অফ কোর্ট আমাদের যে আলোচনা হচ্ছে এটাতে প্রযোজ্য হয় না। 2013 সালের যে বাংলাদেশের সংবিধান ও আদালত অবমাননা আইন 2013 অনুসারে কোন বিচারাধীন মামলার বিষয়ে এমন প্রচার বা মন্তব্য করলে যা বিচারককে প্রভাবিত করতে পারে, তাহলে আমাদের কন্টেম্প্ট অফ কোর্টে যাবে। আমরা এই আদালতের রায় বা বিচারাধীন কোনো বিষয় নিয়ে কথা বলছি না, এটা কোনো রায়ের বিষয়ও না, এটা আদালতের আর্থিক যদি কোনো ঘাটতি থাকে তারা হয়তো এটা লিজ দিয়ে ওই ঘাটতি পূরণ করছে। তবে আমার যতটুকু জানা আদালতে কোনো ঘাটতি, অর্থের ঘাটতি নাই। আর একটা বিষয় দাদা, আপনি যেটা বলছেন, এক সময় আমরা এখন এটা শুরু করেছি বা নবীনগরের নাগরিক সমাজের ব্যানারে এটা শুরু হয়েছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য শুরুতেই সহমত জানিয়েছেন কিনা আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন। জাতীয় সংসদ সদস্য মহোদয় নিশ্চয়ই একটা পর্যায়ে গেলে
মানে উনি হলেন নবীনগরের সর্বশেষ, আপনার ভাষ্য অনুযায়ী নবীনগরের সর্বোচ্চ আদালত বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। নিশ্চয়ই এই বিষয়গুলো, জনগণের দাবির বিষয়গুলো ওনার পর্যন্ত যখন যাবে, সহমত পোষণ করবে, প্রয়োজনীয় ব্যবস্থা নিবে, তবে আদালতকে সেই ক্ষেত্রে সহযোগিতা চাইতে হবে। এক সময় আঙ্কেল যে বললো 2টা গাটলা করতে মুন্সেফ সাহেবের অনেক টাকা লাগছে, কারণ তখন পৌরসভা ছিল না, ফান্ডিং করার কেউ ছিল না। এখন যদি আদালত পৌরসভায় একটা প্রেয়ার দেয় যে আমার এই লিজ আমি ক্যান্সেল করলাম, আমার এটাকে আপনারা এইভাবে করে দেন, পৌরসভা করতে উদ্গ্রীব। বিগত মেয়ররাও অনেক চেষ্টা করেছেন এই লিজ গুলা বাতিল করে এখানে একটা সুন্দর নান্দনিক পরিবেশ সৃষ্টি করার জন্য। এখানে একটা বসার চারপাশে এখন তো 2টা গাটলা ছিল, এক সময় চারপাশে 4টা গাটলা দিয়ে এই পুকুরটাকে সংস্কার করে আরো গভীর খনন করে এখানে করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের যারা আদালত কর্তৃপক্ষ, ওনারা এই লিজও ক্যান্সেল করেন নাই, কিংবা এরকম কাজটা করে দেখ সে বিষয়ে বলেন নাই। আপনার জায়গায় আমি তো ইচ্ছা জোর করে আশা করতে পারি না যে আমি আপনার বাড়িটা 3তলা 4তলা বানাই দেবো। আপনাকে বলতে হবে, আদালতকে বলতে হবে, মাননীয় সংসদ সদস্যকে যে আমার এই কাজটা করে দেন, আদালতকে পৌরসভাকে বলতে হবে যে আমার এই কাজটা করে দেন। তারপরে না, যদি না হয় তখন আপনি বলতে পারবেন যে এখানে অসহযোগিতা আছে, এখানে তারা সহযোগিতা করছে না, এখানে এমপি সাহেব সহযোগিতা করছে না, এখানে পৌরসভা সহযোগিতা করছে না, তখন কথা। ওনারা তো চাই না, ওনারা তো আসে ওই যে বছরে 6,000 টাকা করে 10টা দোকান থেকে যদি 60,000 টাকার আদালতের এমন কি প্রয়োজন আছে যে 60,000 টাকা ওনারা না হইলে সমস্যা। এখন এখানে পৌরসভার অর্থায়নে অবশ্যই সবকিছু করতে পারবে, মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় করতে হবে, কিন্তু আদালতকে আগে সিদ্ধান্ত নিতে হবে ওনারা এই লিজ গুলা বাতিল করবে কিনা। আর অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা একটা দোকানের বিষয়ে এত মানে রুমাল খান স্বপনও বলেছেন যে একটা দোকানে কি লিজ আর বাকিগুলা কি বৈধ না। ভাই, আমরা একটা দোকানের মাধ্যমে আমরা এখন আমাদের দাবি হলো সমস্ত দোকানে পুকুরের 4 পাশ পরিষ্কার করার জন্য, এই 4 পাশের যত লিজ আছে সবগুলো ক্যান্সেল করার জন্য আমরা এখন এই দাবিতে নেমেছি। আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত যে আমরা এটাতে থাকবো, আমরা এই সিদ্ধান্তে অটল থাকবো। আর মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় অবশ্যই আমাদেরকে, আমরা যদি ওনাদের সাথে কথা বলি এই বিষয়ে কথা বলি নাই, কারণ মাত্র শুরু না হইলে একবারে প্রত্যেকটা শুরুতেই এমপি সাহেবকে 8-10 বার আমাকে বলতে হবে, করতে হবে, এমনটা আমার মনে হয় না আর কি। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা এবার শেষ বক্তব্য শুনবো। আমাদের আজকে আলোচক সংখ্যাটা যেহেতু কম, এই ধরনের সেন্সিটিভ আলোচনায় আসলে আলোচকদের একটু আসতে আমার মনে হয় নিজেরও একটু নানান সংকটের মধ্যে পড়েন। আমি কিন্তু আজকে টোটাল 9 জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন তিনি কথা দিয়েছিলেন আসবেন, কিন্তু তিনিও আসেননি, আরো অনেকেই অনেক। যেহেতু আমি বারবারই বলি যে আদালত নিয়ে কথা বলাটা তো খুবই স্পর্শকাতর, কারণ আমাদের তসলিম ভাই যদিও বলেছেন কোর্ট অফ কন্টেন্টে পড়বার কোনো সুযোগ নেই, তো সেই কারণে আমরা হয়তো কথা বলতে পারছি, কিন্তু আদালতের শব্দটি শুনলে আসলে অনেকে আসতে চান না। অনেক ভালো ভালো আলোচকের কিন্তু এখানে নাম, আমি নামগুলি পড়তে গেলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে তারা আসেনি এই আদালত সম্পর্কে কথা বলবেন, তাহলে আর আসবেন কারা। যাই হোক, মাননীয় সাংসদের বিষয়ে আমি একটি প্রশ্ন রেখেছিলাম টিটুর কাছে। কারা কারা কাকে কাকে বলেছিলেন? না, আমার মনে হয় দরকার নাই। হ্যাঁ, আমি পরবর্তীতে আমি পার্সোনালি বলবো 9 জন কাকে আমন্ত্রণ জানাচ্ছিলাম। তসলিম ভাইয়ের কাছে আসতে চাই। তসলিম ভাই, যে টিটুকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ধরনের সংকট, মহা সংকটের মধ্যে যখন পড়ি তখন আমরা সাধারণত জনপ্রতিনিধির কাছে দ্বারস্থ হই, তার পরামর্শ চাই, তার অ্যাকশন চাই, তার আসলে নানান ধরনের কার্যক্রম দেখতে চাই। সেক্ষেত্রে উল্টো আমাকে শাহিন রাজা টিটু প্রশ্ন ছুড়ে দিলেন যে এমপি আদালতকে বলবে কেন? আদালতই তো এমপির কাছে দ্বারস্থ হতে হবে এবং আদালতকে বলতে হবে মাননীয় সাংসদ আমাকে এটা করে দিন, আমাকে সেটা করে দিন। কিন্তু আমি তো এই প্রশ্নে খুব বিব্রত। মানে আদালত কেন মাননীয় সাংসদকে বলতে যাবে? এবং তিনি যেটা বললেন যে আদালত যদি তার কাছে না চায় সেক্ষেত্রে মাননীয় সাংসদ কেন 8 বার 10 বার বারবার এখানে আসবেন এই সমস্ত বিষয়ে। আমি ঠিক আগের কথাই আমি আমার অবস্থায় থাকতে চাই যে আদালত বলুক আর না বলুক, যখন কোনো সংকট তৈরি হবে সেক্ষেত্রে মাননীয় সাংসদকে আগে আসতে হবে। এবং তিনি যদি আদালত যদি যতক্ষণ পর্যন্ত না বলে এই
লিজকে কেন্দ্র করে ধরেন, ঈশ্বর না করুক, গত 17 তারিখ যখন লিজ গ্রহীতা একজন সনাতনী মানুষ তিনি যখন ঘরটা তুলতে আসলেন, তখন কিন্তু তাকে আমরা বাধা দিলাম, উইথ মি, ইনক্লুড মি, আমি সহ সেখানে ছিলাম, এবং তিনি কিন্তু ভয় পেয়ে ঘর তোলা বন্ধ রাখলেন এবং পুলিশ এসে ঘরটা বন্ধ করে দিলেন। এখন ধরেন, নবীনগরে তো অনেক প্রভাবশালী পরিবার আছে, সনাতনীদের মধ্যে অনেক প্রভাবশালী পরিবার আছে, মুসলিমদের মধ্যেও আছে। এমন একটা পরিবার যদি লিস্টটা নিয়ে আসতেন, যে যেই পরিবার ঘরটা তুলবার সময় তার সঙ্গে 50 জন 100 জন লাঠিয়াল থাকতো, সেক্ষেত্রে আমার ভাই টিটু যদি বলতো যে তখন আদালত যদি না আসে ততক্ষণ তো এমপি সাহেব আসবে না, আদালতকে বলতে হবে। এটা আমি জানি না টিটু ভাই কিসের পরিপ্রেক্ষিতে বললেন। তখনও যদি আমাদের মাননীয় সাংসদ বসে থাকেন যে না, আগে কায়দাটা লাগে অন্তত 2-4টা মার্ডার হোক, এরপর আমি যাব, টিটু কি আসলে এটাই বলতে চেয়েছে? যদি নাই হয় তাহলে আমি আবারও বিনয়ের সঙ্গে বলবো মাননীয় সাংসদকে যে যেই পর্যায়ে চলে গেছে এখন, মানে আন্দোলনের গতিটা, অর্থাৎ আজকে মানববন্ধন করা গেছে, মাহবুব আলম লিটন আমাকে স্পষ্টভাবে বলেছে যে তারা এই আন্দোলনটাকে আরো সামনের দিকে আরো বেগবান করবে। তার আগেই কি মাননীয় সাংসদের উচিত না যে সকলকে নিয়ে বসে এই লিজগুলো বাতিলের প্রসঙ্গটা এনে, একমাত্র তিনিই পারেন জেলা জজ এবং আমাদের নবীনগর দেওয়ানি আদালতের জজদের সঙ্গে বসে এই বিষয়ে একটি সুন্দর সিদ্ধান্ত এবং দারুণভাবে লিজগুলি বাতিলের একটি ব্যবস্থা নিতে। আপনি কি এর সঙ্গে সহমত, নাকি নতুন করে কিছু যোগ করতে চান অ্যাডভোকেট জাকারিয়া তসলিম? হ্যাঁ, ধন্যবাদ অপু। আসলে আলোচনা তো আসলে করেই ফেলেছি আমরা। আমাদের নবীনগরকে যদি আমরা বাঁচাতে চাই, নবীনগরকে যদি আমরা নান্দনিকতার মধ্যে আনতে চাই, আসলে কি নবীনগরের প্রাণ কেন্দ্র যে জায়গাটাকে বোঝানো হয়, নবীনগরের প্রাণ কেন্দ্র বলতে আমরা এইটাকেই বুঝি। আমরা নবীনগরে থাকাকালীন বা আমরা নবীনগরে যদি যাই, তাহলে ঘোরার জন্য নবীনগরে এই জায়গাটাই নিরাপদ ছিল। এটা একটি মনোরম মনোমুগ্ধকর জায়গা ছিল। বিকালে তো আমরা ঘাটলা ছিল না যখন, তার আগেও পুকুর পাড়ে বসে যে দুব্বা গাছ যেটা ছিল, বসে বসে গল্প করেছি, এবং এই গল্প বলার মধ্যে দিয়ে নবীনগরের পরিবেশে কোনো বাধা ছিল না। এমন কোনো আমাদের পরিবেশ, এমন কোনো স্টুডেন্ট বা এমন কোনো সঙ্গ আমাদের ছিল না যেটা নবীনগরের মেয়েদের চলাচলের ক্ষেত্রে, মহিলাদের চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা হয়েছে। কেউ কারোর দিকে তাকাইও না। আমরা প্রত্যেকে প্রত্যেকের মতো হাঁটাহাঁটি করেছে, প্রত্যেকে প্রত্যেকের মতো। নবীনগরের পরিবেশটা এরকম ছিল, বটতলায় অনুষ্ঠান এমন ছিল। আদালতের পরিবেশ এইভাবে ঘিরে রাখা হয়নি, কিন্তু আদালত উন্মুক্ত ছিল। কি আদালতের কোনোদিন কি আদালতের উপর আঘাত হয়েছে? আদালতের নবীনগরের জজ সাহেবের বাসায় কি চুরি হয়েছে? কেউ কি ডিল মেরেছে? নবীনগরের মানুষ বুঝে যে এটা একটা নিরাপদ স্থান। একটা জিনিস হোসেন ভাই, আপনাকে একটা ইনফরমেশন দিলে আপনি আলোচনাটাকে আরো ঋদ্ধ করতে পারবেন। সেটি হচ্ছে, আপনি যে বারবার বলছিলেন যে আজকে আদালতের এই পুরো এলাকাটাকে কেন্দ্র করে লিজের মাধ্যমে নানান দোকানপাট তৈরি করে এখানে পরিবেশটা বিনষ্ট করার কারণে এখন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এবং এটি কতটা ধ্রুব সত্য আপনি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি আলোচনাটাকে আরো বেশ মানে বিস্তৃত করতে পারবেন। কিছুদিন আগে, কয়েক মাস আগে, আপনি জানেন যেখানে ঘরটা উঠতেছিল আদালতের জজ সাহেবের পূর্ব উত্তর কোনায়, যেখানে ঘরটা তুলবার কথা ছিল, যেটি বাধা পেয়েছে, এখন বন্ধ আছে, এর ঠিক 20 গজ সামনে হচ্ছে মরহুম ডাক্তার সুলতান ডাক্তার সাহেবের বাড়ি। এখানে একটা বিউটি পার্লার আছে। এই বিউটি পার্লারে 10 লক্ষ টাকা জাল নোট পাওয়া গেছে এবং রিভলভার পাওয়া গেছে সন্ধ্যাবেলা। আপনি যেটা বারবার ইঙ্গিত করতেছিলেন, আমি একদম সরাসরি বললাম, এই হচ্ছে নবীনগরে। এবং এই ঘটনাটা আজকে 6-7 মাস কি আরো বেশি হবে, দেয়ার ইজ নো রেজাল্ট। এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই এই 10 লক্ষ জাল টাকার সঙ্গে কারা জড়িত, রিভলভারটা কিভাবে এই বাড়িতে আসলো। এই হচ্ছে তাহলে নবীনগরের মতো এরকম একটি ছোট্ট জায়গায় এখানের পরিবেশ যদি এরকম হয় যে জাল টাকার কথা আমি বাদ দিলাম, কিন্তু রিভলভারটা যে আসলো এখানে আসে, তাহলে কি আপনার আমার যে কোনো ব্যক্তিরই আমাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে নবীনগরের প্রশাসনকে আরো অধিক সচেতন হইতে হবে। কারণ যেখানে এইটাই যদি হয়, আসলে কোন জায়গাটা ছিল সেটা কিন্তু আমি ক্লিয়ার ছিলাম না। এখন ক্লিয়ার হলাম যে এই জায়গাটায় এই আমাদের মরহুম সুলতান ডাক্তার সাহেবের বাড়িটা নবীনগরের
কয়েকটা বাড়ির মধ্যে একটা পরিচিত বাড়ি, একটা রিনাউন ফিগারের বাড়ি। আমজাদ ডাক্তার সাহেবের যেমন পরিচিতি, ওনার ভাই হিসাবে হইলো সুলতান ডাক্তার সাহেবকে, ডাক্তার হিসাবে উনি রিনাউন না হোক, সুলতান ডাক্তার হিসাবে কিন্তু সারা নবীনগরী সুলতান ডাক্তারের বাড়ি, এটা সকলেই জানে। কাজে এইখানে সন্ধ্যার পরে এই দিক দিয়ে কিন্তু আমরা অলিউল্লাহ স্যারের বাড়িতে বা আশেপাশে আরো পূর্ব দিকে আমরা গিয়েছি সন্ধ্যার পরে, অন্ধকার বুটবুটে, তখন তো লাইটিং ছিল না, তাহলে কোনো ধরনের পরিবেশের কিন্তু ক্ষতি হয় নাই, আমাদের হাঁটতে চলাচল করতে অসুবিধা হয় না রাত্রে 12টা 1টায়, কিন্তু অন্ধকার ছিল কোন জায়গাটা। তো আজকে লাইটিং এর যুগে, ইলেকট্রিসিটির যুগে, এই একটা জায়গায় জজ সাহেবের বাড়ি থেকে তাইলে 100 গজের মধ্যে, তাহলে এই রিভলভার যদি এখানে উদ্ধার হয় তাহলে জজ সাহেবের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা না? তাহলে জজ সাহেবকে নিরাপত্তা দেওয়ার যেতে হইলে তো এই আশেপাশের জায়গাগুলা নিরাপদ রাখতে হবে, এবং জজ সাহেবের বাসাটাকে নিরাপত্তা দেওয়ার জন্যই এই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। আমরা নবীনগরের মানুষ যেমন আমাদের দায়িত্ব, আর প্রশাসনের তো দায়িত্ব রয়েছে, এবং জজ সাহেবকে তো নিরাপত্তা দেওয়ার সরকারিভাবে দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, এবং এখানকার গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তাহলে এখানে কিভাবে রিভলভার আসতে পারে? তাহলে তো ষড়যন্ত্র, জজ সাহেবের বাসার জন্য তো আরো হুমকি শুরু। কাজী যখন নবীনগর উন্মুক্ত ছিল, নবীনগরের আদালতটা যখন চতুর্দিকে কত সুন্দর ছিল, যদি এটা ওয়াল দেওয়া না থাকতো, মিশুকের খেলা যখন আয়োজন হইতো সারা নবীনগর থেকে, যখন সারা নবীনগরের ছাত্র, যুবক এবং মহিলারাও আইসা তো বসে খেলা দেখছে, আমরা সেই আয়োজন করে দিয়েছি, তাহলে কেমন নবীনগরটা ছিল? এখন থেকে 40 বছর আগে যদি নবীনগরটা ওই রকম জমজমাট লাইটিং এ ছিল, উন্মুক্ত ছিল, আর এখনকার আপনার ডিজিটাইজেশনের সময়, এই ডিজিটাইলাইজেশন যুগে যদি আইসা নবীনগরকে সংকীর্ণ করে অন্ধকারের জন্য ফেলা হয়, ঘুরে কতটুক নবীনগর আদালত যাইতে হলে কতটুক দূর দিয়ে ঘুরে আসতে হয় রিক্সাটা, আর তখন তো আদালতের বুক চিরে আমরা হাইটে গেছি, রিক্সা এদিক দিয়ে আদালতের বুক চিরে চলে গিয়েছে। ওই আদালতের জজ সাহেবের কাজ করতে তো জজ সাহেবের দরজা দেখা যাবে না। তো কাজী তখন তো কোনো অসুবিধা হয়নি। তো আমি মনে করি আমাদের এই কারণেই জজ সাহেবের নিরাপত্তার জন্য যে প্রশ্নটি তসলিম ভাই অনেক দর্শকও বলতে চাচ্ছে যে আজকের যে মূল বিষয়, এই বিষয়টি মনে হয় আপনারা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছেন। আমরা এই লিজ বাতিল নিয়ে থাকতে চাই, এবং যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে এই লিজ বাতিলের যে দাবিটি আজকে মানববন্ধনের মধ্য দিয়ে সচেতন নাগরিক সমাজ তুলেছেন, এটিতে আমরা মাননীয় সাংসদকে একটু সম্পৃক্ত করতে পারি কিনা, এবং মাননীয় সাংসদ সম্পৃক্ত হলে আমার মনে হয়, যেটি আমার বিনয়ের সঙ্গে আবারও প্রস্তাবনা, যে তিনি জেলা জজ মহোদয়ের সঙ্গে, তিনি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের সভাপতি ছিলেন, এখনো তিনি আইন প্র্যাকটিস করেন এবং তিনি একজন স্বনামধন্য আইনজীবী, তিনি যদি জেলা জজ মহোদয় এবং নবীনগর দেওয়ান আদালতের 2 জজকে সঙ্গে নিয়ে একসঙ্গে বসে, প্রয়োজনে এখানকার সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব, ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে তিনি বসতে পারেন, এবং এই লিস্টটা বাতিলের ক্ষেত্রে মাননীয় সাংসদের কি ভূমিকা সেটি এবার আমরা আপনার কাছে জানতে চাই। এবং তিনি যদি উদ্যোগ নেন, আমি বিশ্বাস করি মানববন্ধনের পর আমাদের মাহবুব রিটন ভাইরা যেভাবে হুঙ্কার দিয়েছেন যে তারা ইন ফিউচারে আন্দোলনটিকে বেগবান করতে প্রয়োজনে আরো বড় কঠিন কর্মসূচি দেব, আমরা তো মনে করি, ব্যক্তিগতভাবে আমি মনে করি মাননীয় সাংসদ অ্যাডভোকেট এম এ মান্নান ভাই এই দায়িত্বটি যদি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসেন, তাহলে আমার মনে হয় লিস্টগুলি বাতিল হওয়াটা শুধু সময়ের ব্যাপার। কি বলবেন? না, এটা তো একজন জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির কাজ হলো জনগণের অধিকার আগে রক্ষা করা। উনি তো জনগণের অধিকারের বাহিরে না, তাহলে উনার কিন্তু 2টা জিনিস, উনি এখন আইন প্রণয়নকারী একজন সদস্য, এবং উনি একজন আইনজীবী, এবং জেলাবারের প্রবীণ সদস্য এবং সাবেক সেক্রেটারি এবং সভাপতি, এবং নবীনগরের জাতীয় সংসদ সদস্য। কাজে এখন উনার কাছে তো জনপ্রতিনিধি হিসাবে জনগণ যাবে, উনি সউদ্যোগও চেষ্টা করতে পারেন, আবার যারা আন্দোলন করতেছে তারা দেখা করলেও উনি তাদেরকে নিয়ে তাদের মাধ্যমে কাউকে দরখাস্ত দিয়ে, ওনার জন্য সবচেয়ে সহজ এটা জেলা জজ বাহাদুরকে, জেলা জজ মহোদয়কে এটা অবগত করানো যে নবীনগরের মানুষের দাবি এবং আদালতটা যেরকম ছিল সেই পরিবেশটা ফিরিয়ে আনতে আপনার হস্তক্ষেপ কামনা করি। এটা তো উনি যে কোনো সময় বলতে পারে, এটা ওনার জন্য সবচেয়ে সহজ আমি মনে করি, এবং ওনার মধ্যে দিয়ে এই কাজটা ত্বরান্বিত হবে, এটা
সবচেয়ে সহজ হবে এবং এটার জন্য এত প্রলম্বিত বা দীর্ঘায়িত কোনো আন্দোলন করার প্রয়োজন হবে না। এবং যদি শুধু মানুষ শুধু লিস্টটা বাতিলই না, তসলিম ভাই শুধু লিস্ট বাতিলের হ্যাঁ। দায়িত্বটাই তিনি নেবেন সেটা না, আমি আরেকটা দায়িত্ব সকলের পক্ষ থেকে সবিনয়ে মাননীয় সাংসদের কাঁধে দিতে চাই। সেটি আপনি একটি প্রস্তাবনা না দিলেও আপনি সেই বিষয়টি তুলে ধরেছেন যে এই জায়গাটি একটি বৈকালিক ভ্রমণ সহ সন্ধ্যাবেলায় সকল শ্রেণীর সকল মানুষের একটি পরিভ্রমণ, যেটিকে আমরা বলি, যে এই চতুর্দিকে যদি আমরা আদালতের যে পুকুরটা ভালো করে খনন করে যদি চারপাশটা যদি আমরা রিটার্নিং ওয়াল দিয়ে আপনার একটি রাস্তা করে দিই, তাহলে যারা বহুমূত্র রোগে আক্রান্ত আমার মতো তারা এখানে সকাল সন্ধ্যায় হাঁটাহাঁটি করতে পারেন। এবং চারদিকে চারটা ঘাটলা, দুটো ঘাটলা অলরেডি আছে, আর শুধু উত্তর এবং দক্ষিণ দিকে আর বাকি দুটো ঘাটলা করে দিলে, আর ছোট্ট ছোট্ট বসার যে জায়গা থাকে এখানে যদি এক একটা পারে 4টা-6টা করে বসার জায়গা করে দেয়, আর প্রতিটা পারে যদি 2টা বা 4টা করে মানে ফ্লাড লাইট দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি যেটি বললেন যে ঢাকার যেমন ঢাকা ইউনিভার্সিটি টিএসসি যেমন ওটা প্রাণ কেন্দ্র, আমাদের নবীনগরের প্রাণ কেন্দ্র এটি হবে। এবং এটি রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু মানুষ এখানে একটি চমৎকার পরিবেশ পাবে। এবং এই যে একটি পরিবেশ, এটি আমাদের দীর্ঘদিনের দাবি, এই পরিবেশটি করে দেওয়ার জন্য আমি মাননীয় সাংসদের কাছে আপনার পক্ষে, আমাদের পক্ষে, সকলের পক্ষে করতে দিতে চাই। এইটার জন্য কি আপনার মাননীয় সংসদ সদস্যের কাছে প্রয়োজন? এইটার জন্য নবীনগর পৌরসভার দায়িত্বটা কি? পৌরসভার যে 99 পৌরসভা সাংসদ পৌরসভার চেয়ারম্যান বা পৌর প্রশাসককে নির্দেশ দিবেন, কারণ সবকিছুই তো সাংসদের কাছে থাকে। আমার বলা হলো নির্দেশ দেওয়া লাগবে কেন? পৌরসভাকে নান্দনিকতা তৈরি করবে তো পৌরসভা, তাহলে পৌরসভার চেয়ারম্যানের কাজটা কি? তাইলে আপনার যাইতে হবে তসলিম ভাই আমাদের ওই যে নারায়ণগঞ্জে, আপনি নারায়ণগঞ্জে গিয়ে দেখেন, এটা আমি জানি না মানুষ কিভাবে কথাটা নেবে, অনলাইনে বলছি যে প্রাক্তন যিনি মেয়র ছিলেন সেলিনা হায়াত আইভি, আমি যেহেতু আমার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ, মানে এটাকে কি করেছেন তিনি নারায়ণগঞ্জ শহরটাকে, মানে এটা নান্দনিকতার একটি শহর বলা যায়। তো সেটি তো নিশ্চয়ই সাংসদ নির্দেশ দেন নাই, আপনি যেটা বলছেন সত্য কথা, কিন্তু আমাদের সাংসদের দিকে তাকায় থাকে। পরবর্তীতে যদি আপনি জানেন যে 99-এ আপনার নবীনগর পৌরসভা হয়, দীর্ঘদিন এটা হাইকোর্টে আপনার পেন্ডিং ছিল, এটা মামলা হয়েছিল, সেই মামলাটা 14 বছর পর আমি নিষ্পত্তি করে বৃহৎ পৌরসভা, এটা পৌরসভাটাকে কাটছাট করে ছোট করে বোলাচং টু নবীনগর আর আলমনগরের মধ্যে সীমিত রাখা হয়েছিল। সেটাকে আপনার সোহাতা পর্যন্ত নেওয়ার যে কারিগর নবীনগর আদালত এই পৌরসভা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, সেটা আমি নিষ্পত্তি করে দেওয়ার পরেই কিন্তু নবীনগর পৌরসভা হয়। তো অন্য একদিন যদি আপনি আলোচনায় আসেন, পৌরসভা নিয়ে আলোচনা করব আমরা কিভাবে একটা বৃহৎ পৌরসভা হলো এবং পৌরসভার দায়িত্বটা কি, মেয়রের দায়িত্বটা কি, তারা যদি না করেন আমরা এটা নিয়ে আলোচনা করবো অন্য একদিন। ঠিক আছে, তাহলে আজকে আলোচনাটা শেষ করি। অনেক ধন্যবাদ তসলিম ভাই। আমার মনে হয় যে আমরা একটা জায়গায় অন্তত আসতে পেরেছি, সেটি হচ্ছে যে আমরা সকলেই মিলে সকলের মতামতের ভিত্তিতে এই লিস্টগুলো বাতিল করা হোক, এবং সেই বাতিলের অগ্রভাগে থাকবেন আমাদের মাননীয় সংসদ সদস্য। এবং আমরা আশা করব যে আমাদের সকলের জনপ্রতিনিধি, মুরব্বী, অভিভাবক, যাই বলি না কেন, অ্যাডভোকেট এম এ মান্নান ভাই, যিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনের সংসদ সদস্য, তিনি এই দায়িত্বটি কাঁধে নিয়ে খুব সহসাই আমাদের জেলা জজ মহোদয় কিংবা আমাদের নবীনগরের 2 সহকারী জজ যারা এখানে চাকরিরত আছেন, তাদের সঙ্গে বসে এই লিস্টগুলি বাতিল সহ নবীনগর আদালত প্রাঙ্গণকে ঘিরে আমাদের যে প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে, যে এটি একটি নান্দনিক একটি অবয়ব দেওয়া হোক, যেখানে পৌরবাসী সহ এখানে বেড়াতে আসা, একটা সময় মনুবাবুর ঘাটলার কথা নিশ্চয়ই তসলিম ভাই মনে আছে, যে বাইরে থেকে, নবীনগরের বাইরে থেকে যারা গেস্ট বেড়াতে আসতেন, তারা কিন্তু সন্ধ্যার পর সেই মনুবাবুর ঘাটলায় যেতেন। প্রচুর নদীর যে বাতাস, জলের পাশে থাকার পর যে বাতাস, তারা রাত্র 12টা বা মধ্যরাত পর্যন্ত থেকে কিন্তু স্ব বাড়িতে ফিরতেন। আমি মনে করি সেই পরিবেশটা বিনষ্ট হয়ে গেছে, মনুবাবুর ঘাটলা আজকে হারিয়ে গেছে। সেটি নিয়েও আসলে পৌরসভা, পৌরবাসী, মাননীয় সাংসদ 55 বছর পর কত সাংসদ আসলেন, কত সাংসদ চলে গেলেন, কি কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবেন না। তো আমি আবারও মাননীয় সাংসদের কাছেই বারবার করজোড়ে অনুরোধ করব যে আপনি আমাদের অভিভাবক হিসেবে, আমাদের জনপ্রতিনিধি হিসেবে, মাননীয় সাংসদ হিসেবে অন্তত নবীনগর দেওয়ানি আদালতের ঐতিহ্যবাহী পুকুরটার চারপাশে যেই লিজকে কেন্দ্র করে আজকে একটি আমি বলবো প্রশ্নবিদ্ধ না, একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং
সাংবাদিকদের কল্যাণে দেশে এবং বিদেশের মানুষ জানতে পেরেছে যে জজ সাহেবের বাড়ির সামনের জায়গা দখল হয়ে যায় লিজার নাম, জজ সাহেব জানেন। এবং এটি নিয়ে রক্তারক্তের ঘটনা ঘটতে পারতো তসলিম ভাই। আমি আপনাকে একদম শিওরিটি দিয়ে বলতে পারি যে যদি লিস্টটা কোনো প্রভাবশালী ব্যক্তি আনতেন, উনি যদি ওই দিন 50 জন 100 লাঠিয়াল নিয়ে যদি এনে বলতেন যে আমি তো বৈধভাবে এনেছি, আমার কাগজপত্র দিস ইজ কাগজপত্র দেখাইছে আমাকে, যে ভাই আমার সমস্যাটা কোথায়, আমার দোষটা কি, আমাকে কোর্ট দিয়েছেন, আমি আদালতের এই জায়গা নিয়ে এসছি, আমি ঘর তুলতে পারবো না কেন? উনি কিন্তু এখনো ইচ্ছা করলে আদালতের কাছে বিচার চাইতে পারে যে আমি ঘর তুলতে যারা দেয় না তাদের বিরুদ্ধে আমি কোর্টে মামলা করতে পারি, সেটা কিন্তু করলে উনি পারেন। কিন্তু যদি প্রভাবশালী কোনো মহল এই জায়গাটি লিজ জানতেন, ওই দিন যদি ওনার 20-50 জন লাঠিয়াল থাকতো, তাহলে আমরা যারা গেছি আমাদেরকে পিটাই কিন্তু একদম হাসপাতালে পাঠাইতো। এবং যেটি আমি শাহিনরা যেটি ঢুকে বলছিলাম যে মাঝে মাঝে তোমার সঙ্গে তোমার এমপি মহোদয়ের কথা হয়, ও কাকা করে সম্বোধন করে আর কি, ওর সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক, বাবার নাকি বন্ধু। এই কারণে আমি মাঝে মাঝে বলি যে আমাদের ফোন তো এমপি সাহেব ধরেন না, আচ্ছা ঠিক আছে তুমি মাঝে মাঝে একটু বইলো যে এমপি সাহেব যে আমি বিষয় করে একটু সিরিয়াসলি, মানে পার্লামেন্টে যেমন সক্রিয় থাকে, আমরা নবীনগর এই সমস্ত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পশ্চিমাঞ্চলে, আমি গত এপিসোডে তসলিম ভাই বলেছি, পশ্চিমাঞ্চলে আইন শৃঙ্খলার চরম অবনতি। কিছুদিন আগে শফিক টাকা ধরা পড়েছে, বারবার মার্ডার হয়। নবীনগর শহরের নানান জায়গাতে চুরি, ডাকাতি, ছিনতাই, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের প্রায় শুনতে হয়। যানজটের একটা বিরাট সমস্যা, বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা একটা টক শো করেছিলাম, আপনি ছিলেন সেখানে। আপনি খুব বিনয়ের সঙ্গে মান্নান ভাইকে অনুরোধ করেছিলেন, তিনি কিন্তু পরের সপ্তাহে এসে কিন্তু ডিজিএম অফিসে গিয়েছেন এবং ডিজিএম কে কিন্তু কাঠগড়ে দাঁড় করিয়েছেন যে কেন আমার জনগণ এই বিদ্যুৎ পাবে না। আজকে না কালকে দেখলাম যে এই নামজারি নিয়ে সাংবাদিকরা লিখেছেন যে এখানে অতিরিক্ত টাকা নিয়ে নামজারি করা হয়, মাননীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনি আইন শৃঙ্খলার মিটিং এ সম্ভবত দেখলাম যে তিনি বলেছেন যে নামজারি নিয়ে 1 টাকা বেশি নিলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব কিংবা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এটাই তো আমরা চাই, মাননীয় সাংসদের কাছে এটাই তো চাই। আমাদের জনগণের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি ইনভলভ হবেন এবং সে বিষয়ে যত বড় শক্তিশালী প্রশাসনিক লোক হোক, যত বড় রাজনৈতিক নেতা হোক, তাদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। এবং সর্বশেষ আমাদের দেওয়ানি আদালতের এই আশপাশের জায়গাগুলির লিজকে কেন্দ্র করে যে একটা চরম অব্যবস্থাপনা সেখানে গড়ে উঠেছে, সেগুলো তিনি খুব সহসায় নিরসন করবেন সকলকে সঙ্গে নিয়ে, এই প্রত্যাশায় আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নবীনের কথার সঙ্গে থাকবেন। শুভরাত্রি।